আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব খুবই ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। আজকে পরিমাণগত রসায়নের ফার্স্ট লেকচার। এই পরিমাণগত রসায়নের সবগুলো লেকচার তুমি যদি করো, তাহলে তোমার এই চ্যাপ্টার সম্পর্কে তো কোনো ভীতি থাকবেই না, বরং এই চ্যাপ্টার তোমার সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার হবে। এই লেকচারগুলো এমনভাবে নেয়া, তোমাদের 100% একাডেমিক পুরোটা কভার হয়ে যাবে। অ্যাডমিশনের জন্য পরবর্তীতে আমি এক্সট্রা ক্লাস নিয়ে কভার করে দিব, তবে একাডেমিক পুরাটা এখন আমরা কভার করে ফেলবো এই লেকচারগুলো দিয়ে। তো আসো আমরা শুরু করি। আজকে আমরা যেই টপিকগুলো পড়ব 1 নম্বর লেকচারে, সেটা হচ্ছে মোল এবং রাসায়নিক গণনা, তার সাথে সমীকরণ ভিত্তিক গণনা, লিমিটিং বিক্রিয়ক এবং স্ট্যান্ডার্ড পদার্থ, মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এগুলো আমরা পড়ব। তো প্রথমত চাপ, তাপমাত্রা, আয়তন, মোল, এগুলো এগুলো সম্পর্কে একটু কথা বলি। আমরা যদি চাপের কথা বলি, চাপ সম্পর্কে যদি একটু বলি, যে চাপের একটা একক আছে অ্যাটমসফিয়ার। সেই 1 অ্যাটমসফিয়ার সমান 101,325 প্যাসকেল। প্যাসকেল হচ্ছে এসআই একক, নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। এইটাকে 101,325 প্যাসকেলকে আমরা কিভাবে লিখতে পারি? তুমি ইচ্ছা করলে লিখতে পারো 101.325 কিলো প্যাসকেল আকারে লিখতে পারো, অথবা প্যাসকেলেই যদি লিখো তাহলে সেই ক্ষেত্রে 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল লিখতে পারো। বুঝছো? তো প্যাসকেল বা কিলো প্যাসকেল এইভাবে করে লেখা যায়। আবার আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার পারদচাপ। তো পারদচাপ যে আছে সেটা হচ্ছে 760 মিলিমিটার। তো 760 মিলিমিটার যদি হয়, সেটাকে আমরা কি 76 সেন্টিমিটারও বলতে পারি, অথবা 0.76 এর কথাও বলতে পারি, যে 0.76 মিটার পারদচাপ, এই কথাটাও আমরা বলতে পারি। আচ্ছা, আরেকটা কথা বলি, এই 760 মিলিমিটার পারদচাপ যে আছে, এটাকে আমরা কিন্তু 760 টরও লেখা যায়, টর। এটাও আমরা লিখতে পারি। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 1 অ্যাটমসফিয়ার সমান, যেমন 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। আরেকটা ইউনিট আছে 1 বার, সেটা 1 অ্যাটমসফিয়ারের কাছাকাছি। 1 বার সমান 10⁵ প্যাসকেল। তাহলে দেখো, মানে প্রায় কাছাকাছি 1.01325। তার মানে 1 অ্যাটমসফিয়ার সমান কিন্তু আসলে 1.01325 বার, যেটাকে আমরা অনেক সময় 1 বারও লিখি। 1 অ্যাটমসফিয়ার সমান অনেক ক্ষেত্রে 1 বারও লেখা হয়। তো এগুলো তোমাদেরকে একটু জানতে হবে, যে অ্যাটমসফিয়ার সম্পর্কে একটু শিখে নিলাম। এই চ্যাপ্টারেও অ্যাটমসফিয়ারের কনভার্সন কিন্তু থাকতে পারে, যে তোমাকে বলা থাকতে পারে যে এত মিলিমিটার পারদচাপ, যত মিলিমিটার দেওয়া থাকবে তাকে 760 দিয়ে ভাগ করলেই তোমার অ্যাটমসফিয়ারে চলে আসবে। আবার থাকতে পারে এত প্যাসকেল, যত প্যাসকেল দেওয়া থাকবে তাকে 101,325 দ্বারা ভাগ করলেই তোমার অ্যাটমসফিয়ারে চলে আসবে। বুঝছো? ক্লিয়ার? ওকে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, যে প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা বলতে মূলত আমরা বুঝি এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটাকেই বলি আমরা প্রমাণ অবস্থা। বলতো প্রমাণ অবস্থা কত ডিগ্রি? প্রমাণ অবস্থা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 ক্যালভিন, তাই না? আর অ্যাটমসফিয়ারে যদি বলি 1 এটিএম হচ্ছে চাপ। 1 এটিএম চাপ। 1 এটিএম মানে আমরা দেখেছি যে 1.01 অথবা 101.325 কিলো প্যাসকেল। ঠিক আছে? আর প্রমাণ অবস্থায় আমি যদি বলি মোলার আয়তন, তোমরা কি জানো প্রমাণ অবস্থায় মোলার আয়তন কত? কোনো গ্যাসের প্রমাণ অবস্থায় কোনো গ্যাসের মোলার আয়তন কত? এটা কি তোমরা জানো? মানে 1 মোলের আয়তন কত? সবার জানার কথা, 9 10-এই তোমরা পড়েছো। কত? অ্যান্সার হচ্ছে 22.4 লিটার, তাই না? প্রমাণ অবস্থায় কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। তাহলে এসটিপি ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটাই হচ্ছে এসটিপি। এরকম আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এসএটিপি। এসএটিপি এটাকে আমরা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার বলি। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার,
এটা কত? এটা হচ্ছে আমরা বলি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 298 ক্যালভিন, তাই না? আর প্রেশারের ক্ষেত্রে বলি আমরা 100 কিলো প্যাসকেল, চাপ বলি আমরা 100 কিলো প্যাসকেল চাপ, কারণ 100 কিলো প্যাসকেল মানে কিন্তু 1 বার চাপ অ্যাকচুয়ালি ধরা হয়। বলতো এই ক্ষেত্রে মোলার আয়তন কত বলতে পারবা? এই ক্ষেত্রে আমরা মোলার আয়তন কত ধরি, মানে মোলার আয়তন কত আসে? এই ক্ষেত্রে মোলার আয়তন আসে 24.789 লিটার। তো এই জিনিসগুলো কি ক্লাস 9-10 থেকে পড়ে আসছো? আচ্ছা, আমাদের পরিবেশ রসায়নের আমার যে ওয়ান শট ক্লাস আছে ওইটা যারা দেখেছো, এনটিপি সম্পর্কেও আমরা বলি। এনটিপি সম্পর্কে অনেক বইয়ে আগে ভুল দেওয়া ছিল। এনটিপি অ্যাকচুয়ালি হচ্ছে আগে দেওয়া ছিল জাস্ট এসটিপি যা এনটিপিও তা। অ্যাকচুয়ালি এনটিপি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কোশ্চেন ব্যাংকেও অনেকগুলা কোশ্চেন ব্যাংকেও এই জিনিসটা একটু ভুল আছে, কারণ আগেকার হাজারি স্যারের বইয়ে ভুল ছিল, এখনও অনেক বইয়ে 2-1টা বইয়ে এটা কারেকশন করে নাই। অ্যাকচুয়ালি এনটিপি মানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার প্রেশার, এটা তোমরা মনে রাখো, ঠিক আছে? তো এই হলো আমাদের প্রথমত এসটিপি এনটিপির কথা। এইবার আমরা চলে আসবো মোল নিয়ে। আচ্ছা, ক্লাস 9-10-এ মোল পড়ছো না? হ্যাঁ, পদার্থের যে পরিমাণে 6.02 ইন্টু 022 ইন্টু 10⁻23টা অণু পরমাণু বা আয়ন থাকে সেটাকেই কি 1 মোল বলে, তাই না? তো আমরা যদি মোলের যে ফর্মুলাগুলো আছে যেটা ক্লাস 9-10 থেকে পড়েছো সেটা যদি আরেকবার একটু রিভিশন দেই, এটা কিন্তু তোমাদের সবসময় কাজে লাগবে। মোলের প্রথম ফর্মুলা হচ্ছে যদি ভর দেওয়া থাকে তাহলে গ্রামাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে, তাহলে তুমি মোল পাবা, তাই না? ভরকে গ্রামাণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে, তাহলে তুমি মোল পেয়ে যাবা। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে গ্রামাণবিক ভর বা আণবিক ভর দ্বারা ভাগ দিলা। সেকেন্ড বিষয়টা হচ্ছে অণু পরমাণু বা আয়নের সংখ্যা যদি দেওয়া থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিবা, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ভর, তাকে গ্রামাণবিক ভর বা মোলার ভর দ্বারা তুমি ভাগ দিলে, গ্রামাণবিক ভর, ঠিক আছে, দিয়ে ভাগ দিছ। এটা হচ্ছে অণু পরমাণু আয়নের সংখ্যা, অণু পরমাণু বা আয়নের সংখ্যা। আর এনে মানে অ্যাভোগাড্রোর সংখ্যা, এনে মানে কি অ্যাভোগাড্রো, 6.022 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রোর সংখ্যা। তো এই হলো আমাদের এন বাই এন এ, এন ইকুয়াল হচ্ছে এন বাই এন এ, বুঝতে পারছো? ক্লিয়ার? এখন আমরা আর কিভাবে করে করতে পারি? যদি কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা বলি, গ্যাসের ক্ষেত্রে আমরা জানি এসটিপিতে আয়তন হচ্ছে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তার মানে 22.4 দ্বারা কোনো গ্যাসের আয়তন এসটিপিতে দেওয়া থাকলে তাকে 22.4 দ্বারা ভাগ করলে তুমি মোল পেয়ে যাবা। আবার এসিটিপিতে যেহেতু আয়তন 24.789, তাহলে 24.789 দিয়ে ভাগ করলে তুমি কিন্তু মোল পেয়ে যাবা, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আবার আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে এসটিপিতে লিটার, এসিটিপিতে লিটার, আর কিভাবে করে চিন্তা করা যায় বলো? আর কিভাবে চিন্তা করা যায়? সেটা হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি। এটা কি শুনেছো না? পিভি ইকুয়াল এনআরটি, সেখান থেকেও কিন্তু পিভি বাই আরটি করলে তুমি কিন্তু মোল পেয়ে যাবা। তো এইরকম আমরা মোলের কিন্তু অনেকগুলো ফরম্যাট দেখলাম। এর সাথে তোমরা মানে নেক্সট ক্লাসেই পড়বা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, সেটা হচ্ছে মোলারিটি। কোনো কিছুর ঘনমাত্রা বের করার জন্য মোলারিটি আমরা ইউজ করি। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার, মোল প্রতি লিটারে কত মোল আছে সেটাকেই বলি আমরা মোলারিটি। সেইখান থেকে আমাদের অ্যাকচুয়ালি এন সমান আসে কিন্তু এসভি। দেখো, মোলারিটি সমান যেহেতু আমাদের মোল পার লিটার, তাহলে মোল সমান হচ্ছে এস ইন্টু ভি। মোলারিটিকে আয়তন দ্বারা, লিটার এককে আয়তন দ্বারা গুণ করলেই তুমি মোলারিটি পেয়ে যাবা। তো এইটা আমাদের নেক্সট ক্লাসে খুব বেশি পরিমাণে কাজে লাগবে, এটা দিয়ে আমরা অনেক কিছু কাজ করব। তাহলে এই হলো আমাদের মোলের বিষয়। তড়িৎ রসায়নে আরও একটা সূত্র আছে Q/F, তো এটা এখন আমার লাগছে না, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো এই ফর্মুলাগুলো কি তোমরা ক্লাস 9-10-এ পড়েছো না? তো এগুলোকে একত্রিত করে তোমাদের অনেক সময় অঙ্ক করতে হয়। আসো আমরা এক এক করে কোশ্চেন সলভ করি এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করি। আসো, প্রথম কোশ্চেন, এইটা চট্টগ্রাম বোর্ড 2021-এ এসছে। আচ্ছা দেখো,
32 গ্রাম অক্সিজেন, বলো তো 32 গ্রাম অক্সিজেন মানে এই অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের, দেখো ভালো করে বুঝো, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এইটার পারমাণবিক ভর, এটার পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে 16, এটা আণবিক ভর, যেহেতু একটা অণুতে 2টা পরমাণু আছে তাই আণবিক ভর হচ্ছে 32। তার মানে 32 গ্রাম মানে আসলে 1 মোল, কারণ আমরা N সমান W/M যদি আমরা বলি তাহলে 32/32 আসে, তার মানে কত আসে? 1 মোল। বুঝেছো? তাহলে 32 গ্রাম অক্সিজেন বলতে 1 মোল অক্সিজেনকে বোঝায়। আর কোনো কিছুর 1 মোলে প্রমাণ অবস্থা মানে এসটিপি, বলো তো প্রমাণ অবস্থা মানে তো এসটিপি, এসটিপিতে কত লিটার আয়তন থাকে? 22.4 লিটার, কিন্তু এটা ভুল, 24.8টা হচ্ছে ভুল। অ্যাভোগাড্রোর সংখ্যার সমান অণু থাকে, হ্যাঁ অ্যাভোগাড্রোর সংখ্যার সমান অণু থাকে, কারণ 1 মোলে অ্যাভোগাড্রোর সংখ্যা মানে 6.022 ইন্টু 10⁻23, হ্যাঁ এই পরিমাণই কিন্তু আসলে যে কোনো পদার্থের 1 মোলে অণু থাকে, তার মানে সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। বুঝেছো? ক্লিয়ার? আসো, এবার একটা কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো আমরা কিন্তু এই ক্লাসগুলোতে বিভিন্ন বোর্ডের কোশ্চেন করব, আবার বইয়ের কোশ্চেনগুলোও করব। তোমাদের এইগুলো অনেকগুলাই দেখবা যে হাজারি স্যারের বইয়ে ম্যাক্সিমাম কোশ্চেনই আমি করাই দিব, হ্যাঁ তারপর অন্যান্য যেগুলো বইয়ের দরকার হবে, যেই বই থেকে দরকার হবে সেগুলোর কোশ্চেনগুলো আমি করাই দেবো। বুঝছো? দেখো এগুলো ক্লাস 9-10, এই যে এখন যেগুলো করাচ্ছি, কিন্তু এগুলো বইয়ের মধ্যে আছে তাই করাচ্ছি। একটি সোডিয়াম অণুর ভর কত? কিভাবে করবা? দেখো কিভাবে করবা, কোনো ঐকিক নিয়ম টৈকিক নিয়ম নাই, তুমি যা সূত্র তো জানো, তোমাকে ভর বের করতে বলছে, তাহলে W/M এই ফর্মুলা। তোমাকে বলছি একটি অণু, সোডিয়ামের তো অণু জয়টা পরমাণু তয়টা, এর তো একটা অণুতে একটা পরমাণু বিদ্যমান, অণু আর পরমাণু আলাদা কিছু না, অণু ইকুয়ালি পরমাণু, যতগুলো অণু আছে ততগুলোই পরমাণু আছে। কিন্তু অক্সিজেন এর একটা অণুতে 2টা পরমাণু, এইরকম সোডিয়ামের তো একটা অণুতে একটাই পরমাণু। তাহলে দেখো N/Na এই ফর্মুলা, অণু পরমাণুর সংখ্যা তো N/Na। তাহলে দেখো আমরা পাচ্ছি W/ এর আণবিক ভর হচ্ছে 23, N মানে একটি, বাই 6.022 ইন্টু 10⁻23। তাহলে বলো তো পারবা কি পারবা না? তার মানে 23/6.022 ইন্টু 10⁻23, এটা হবে আমাদের অ্যান্সার। কত আসে আমরা ক্যালকুলেট করি। 23/6.022, আচ্ছা এটা আসে 3.819 ইন্টু 10⁻23 এত গ্রাম, ঠিক আছে? তাহলে একটি সোডিয়াম অণুর ভর কত, এইভাবে করে কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি। তাহলে নিয়মটা বুঝতে পেরেছো? কোনটা বের করতে বলছে ওই ফর্মুলা বসাবো, কোনটা বের করতে বলছে সেটা কিন্তু চেক করতে হবে যে কোনটা বের করতে বলছে। W/M কেন বসাইছি? ভর বের করতে বলছে তাই। আর একটি সোডিয়াম অণু, তাহলে N/Na। এখানে দেখো একটি পানির অণুর ভর কত, আবার কিন্তু একই, একটি পানির অণুর ভর কত, তার মানে W/M, পানির অণুর আণবিক ভর কত? 18, তাই না? N/Na, N মানে কয়টি? একটি, 6.022 ইন্টু 10⁻23, তাহলে এখান থেকে তুমি ডাব্লুর মান পেয়ে যাচ্ছ, তাহলে একটি পানির অণুর ভরও পেয়ে যাচ্ছ, জাস্ট উপরে 23-এর জায়গায় 18 হবে, তাই না? পানির আণবিক ভর কত? 18 না? 18 হয়ে যাবে, তাহলে কত আসে? 2.99 ইন্টু 10⁻23 গ্রাম। পারবা? ক্লিয়ার? ওকে, দেখো এটা বুয়েট প্রিলিতে আসছে গতবার, তোমাদেরকে দেখাচ্ছি যে বোর্ডের কোশ্চেন তো পারতেছই, প্রিলিতে আসছে MCQ, আমি অপশনগুলো আউট করে দিছি। যে 8.5 গ্রাম অ্যামোনিয়াতে পরমাণুর সংখ্যা কতটি? শোনো, তুমি যখন একটা যৌগের ক্ষেত্রে লিখবা তখন আণবিক ভর লিখবা, আর আণবিক ভর লিখলে সবসময় অণুর সংখ্যা পাবা। কীরকম? আমি যদি ফর্মুলা লিখি, যেহেতু গ্রাম দেওয়া আছে তার মানে W/M, আমি যদি এই পাশে লিখি W/M, যেহেতু বের করতে বলছে কি পরমাণুর সংখ্যা, প্রথমে আমি বের করব হচ্ছে অণুর সংখ্যা।
কি বের করে নিব? ধরি সোডিয়াম অ্যামোনিয়ার অণুর সংখ্যা n, অণুর সংখ্যা সমান n। কারণ অ্যামোনিয়া একটা যৌগের প্রথমে বের করতে হবে অণু, কারণ এর আণবিক ভর আমরা ব্যবহার করব। আণবিক ভর বললে অণু পাওয়া যাবে, পারমাণবিক ভর বললে পরমাণু পাওয়া যাবে, কিন্তু অ্যামোনিয়া তো একটা যৌগ, এর তো আর পারমাণবিক ভর নাই, এর আণবিক ভরই আছে, বুঝছো? একটা মৌলের আণবিক ভর পারমাণবিক ভর দুটোই থাকে। তাহলে আমরা কি করব? n বাই na, na মানে 6.022 ইন্টু 10⁻23 ইকুয়াল w মানে 8.5, এর আণবিক ভর দেখো 14 আর 3 17। তাহলে এইখানে কিন্তু তুমি n এর মান পেয়ে যাচ্ছ। n এর মান যেটা পাচ্ছ সেটা হচ্ছে 8.5 ইন্টু 6.02 টু 10⁻23 বাই 17, 3.011 ইন্টু 10⁻23। কিন্তু আমাদের চাইছে কি বলো তো? আমাদের চাইছে কিন্তু পরমাণুর সংখ্যা। বলো, মানে এইটা কিসের সংখ্যা? এইটা হচ্ছে অণুর সংখ্যা। এখন একটা অ্যামোনিয়া অণুতে, অ্যামোনিয়া NH3 অণুতে কয়টা পরমাণু আছে? একটা নাইট্রোজেন পরমাণু, 3টা হাইড্রোজেন পরমাণু। তাহলে অতএব অণুর সংখ্যা আমরা যেহেতু পেয়ে গেছি এটা, যে অণু আছে 3.011 ইন্টু 10⁻23টি, তাহলে বলো তো পরমাণুর সংখ্যা কতগুলা? বলো, পরমাণুর সংখ্যা কতগুলা? 3.011 ইন্টু 10⁻23 ইন্টু 1 আর 3 4 দিয়ে গুণ দিতে হবে। বুঝছো? ক্লিয়ার হয়েছো? পারবা? 1.2044 ইন্টু 10⁻24। ক্লিয়ার? বুঝেছো? পারবা? ধুমধাম। বলো, এরপরে বলছে যে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি অণু এবং পরমাণু থাকে? একই টাইপের কোশ্চেন। তাহলে প্রথমে অণুর সংখ্যাকে আমরা n ধরে নেব। অণু যদি n হয়, তাহলে আমরা পাচ্ছি n বাই na মানে 6.022 ইন্টু 10⁻23 ইকুয়াল w মানে 11 গ্রাম, w বাই হচ্ছে m মানে কার্বন ডাই অক্সাইড। তুমি প্রথমে সূত্র লিখবা, আমরা জানি n বাই na সমান w বাই m। তো w বাই m মানে কার্বন ডাই অক্সাইড কত? 44। তাহলে এখান থেকে n এর মানটা বের করে ফেলো। n এর মান কত আসে? 11 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 বাই 44। তাহলে 1.5055 ইন্টু 10⁻23টি। ক্লিয়ার? বুঝেছ? পারবা সবাই? তাই না? অনেক এসি। দেখো, এইটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় রিটেনে আসা কোশ্চেন। এটা তোমাদের কলেজগুলোতে প্রায়ই কোশ্চেনটা দেয়, খ নাম্বারেও দেয়, গ নাম্বারেও দেয় মাঝে মধ্যে। একটি পেন্সিল দিয়ে, এই টাইপের কোশ্চেন দুটো আছে, দুইটাই দেয়। একটি পেন্সিল দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিখতে 0.55 মিলিগ্রাম গ্রাফাইট প্রয়োজন। গ্রাফাইট মানে কার্বনের একটা রূপভেদ। গ্রাফাইট, তারপরে ডায়মন্ড, এগুলো সবগুলোই কিন্তু কার্বন। এখানে কার্বন পরমাণু সংখ্যা বের করতে বলছে। একটা জিনিস দেখো, গ্রাফাইটের গ্রাম মানে কিন্তু এটা কার্বনের গ্রাম দেয়া আছে, কার্বন, ঠিক আছে? তো এইখান থেকে পরমাণু সংখ্যা বের করতে বলছে। মানে এই বলতো, কার্বন একটা কি মৌলিক পদার্থ, যার একটা অণুতে একটা পরমাণুই আছে। তার মানে তোমার যতগুলো অণু বের হবে ততগুলোই পরমাণু বের হবে। তার মানে n বাই na সমান যদি আমরা w বাই m আবার লিখি, তাহলে কিন্তু আমরা n বাই na মানে 6.022 ইন্টু 10⁻23, w মানে 0.55 মিলিগ্রাম, মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করলে ইন্টু 10⁻³ গ্রাম, তাই না? মিলিগ্রাম তো ছোট ইউনিট। 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। m মানে হচ্ছে 12। তাহলে এইখান থেকে n এর মান পাচ্ছি আমরা এখান থেকে আমরা পাচ্ছি 0.55
ইন্টু 10⁻³ দেখো এইটা এই পাশে গেলে গুণ হবে মানে 0.55 ইন্টু 10⁻³ ইন্টু হবে 6.022 ইন্টু 10⁻23 বাই আসতেছে 12 তাই না এতটি তাহলে কতটি হচ্ছে 0.55 ইন্টু 10⁻³ ইন্টু 6.022 ইন্টু 10⁻23 বাই 12 হ্যাঁ 2.76 ইন্টু 10⁻19 এতটি ক্লিয়ার বুঝেছ পারবা তো দেখো এইভাবে করে কিন্তু পরের অঙ্কটা করা যায় জাস্ট জিনিসটা খেয়াল করো যে 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয় প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয় একই রকম না কয়টি দিতে বলতো 500টি দিতে 500টি স্বাক্ষর দিতে 500টি স্বাক্ষর দিতে খরচ হয় 55.6 মিলিগ্রাম কার্বন তাই না তাহলে প্রতিটি স্বাক্ষর মানে একটি স্বাক্ষর দিতে কতটুকু খরচ হচ্ছে বলতো 55.6 বাই 500 এত মিলিগ্রাম 55.6 বাই 500 এত মিলিগ্রাম 0 পয়েন্ট আচ্ছা এইটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করে গ্রামে আনি তাহলে আসবে 1.112 ইন্টু 10⁻⁴ গ্রামে নিয়ে আসলাম তাহলে আমরা এখন ভর জানি ভর থেকে অনুসংখ্যা বের করতে হবে তাহলে ফর্মুলা কি আমরা জানি তোমরা কিন্তু এইভাবে লিখবা যে আমরা জানি দেখো তোমাকে বের করতে বলছে কতটি পরমাণু খরচ হবে তাহলে n/n সমান w/m তোমরা এইভাবে লিখে এই পাশে ডান পাশে আবার লিখেও দিবা যে কোনটা কি জিনিস এগুলো লিখেও দিবা পরীক্ষার হলে এই জিনিসগুলো লিখে দিবা যে এখানে তোমার পরমাণুর ভর মানে প্রতিটি স্বাক্ষরে পরমাণুর যে ভর বা গ্রাফাইটের ভর সেটা w সমান আমরা পাচ্ছি 1.112 ইন্টু 10⁻⁴ গ্রাম তারপরে তোমার m এর মান হচ্ছে তোমার 12 যেহেতু কার্বন গ্রাফাইট মানেই কার্বন আর na মানে তো আমরা জানি 6.022 ইন্টু 10⁻23 আর n এর মান হচ্ছে হোয়াট এই আর কি কাহিনী এটা লিখে রাখলে বেটার মানে এটা লিখে দিলে বেটার হবে তোমরা পরীক্ষার হলে লিখে দিবা বুঝছো এত ছোট ছোট অঙ্ক দেখো w ইন্টু na w মানে 1.112 ইন্টু 10⁻⁴ na মানে 6.022 ইন্টু 10⁻23 আর m মানে 12 ঠিক আছে 1.112 ইন্টু 10⁻⁴ ইন্টু 6.022 ইন্টু 10⁻23 বাই 12 তাহলে আসে 5.58 ইন্টু 10⁻18 বুঝছো ক্লিয়ার পারবা সবাই ধুমধাম ইজি আছে না ভেজাল আছে কোনো ভেজাল নাই আসো প্রমাণ তাপমাত্রা ও চাপে এগুলো তোমরা ক্লাস 9 10এই পারতা তাই না প্রমাণ তাপমাত্রা ও চাপে এত ml অ্যামোনিয়া গ্যাসের ভর কত বলতো প্রমাণ তাপমাত্রা ও চাপে একটা গ্যাসের জন্য আমাদের মোলের ফর্মুলা কি মানে আমরা কিন্তু দুইটা মোলের ফর্মুলাকে একত্রিত করতেছি খালি যেটা দেওয়া আছে আর যেটা বের করতে বলছে এখানে w/m = n/na এগুলো ইউজ করতে হচ্ছিল এইবার কিন্তু আমরা অন্যটাও ইউজ করতে হবে আমাদেরকে এইবার দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপে 10 ml অ্যামোনিয়া গ্যাসের ভর কত তাহলে ভর বের করতে বলছে মানে কি আমরা জানি ভরের ফর্মুলা কোনটা w/m সমান এবার এসটিপি তে আয়তন দেওয়া আছে তাহলে ভি লিটার এসটিপি বাই কত বলো তো 22.4 লিটার তাই না তাহলে আমরা এখান থেকে কি পাই w/ অ্যামোনিয়ার ভর হচ্ছে 17 ইকুয়াল দেখো আয়তন দেওয়া আছে ml এ তাহলে 10 ইন্টু 10⁻³ লিটার লিটার এককে লাগবে 10⁻³ দিলাম ভাগ হচ্ছে 22.4 তাহলে এখান থেকে আমরা w এর মান পেয়ে যাব
পাবো হচ্ছে 10 ইন্টু 10⁻³ ইন্টু আচ্ছা না ভাগ 22/4 ভাগ 22/4 ইন্টু আমাদের কত ছিল 17 7.589 ইন্টু 10⁻³ গ্রাম। বুঝছো? ক্লিয়ার? দেখো এখানে যে আয়তনটা দেয়া আছে, অ্যাকচুয়ালি আমাদের যে আয়তনটা দেয়া আছে সেই আয়তনটা আছে এসটিপিতে, প্রমাণ তাপমাত্রা ও চাপে। তাকে 22.4 দ্বারা ভাগ করলেই তুমি মোল পাবা। আবার আরেকটা মোল পাওয়ার ফর্মুলা কি? W/m। তাহলে এম এর মান তো হচ্ছে কি 17, তাহলে 17 বসাই দিলাম। আর এইটা তো 10 ml দেওয়া আছে, তাহলে 10 ml কে লিটারে কনভার্ট করতে হলে কি 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করা মানে 10⁻³ দ্বারা গুণ করা, তাহলে লিটারে হইল লিটার ভাগ 22.4। বুঝছো? ক্লিয়ার? পারবা? পুরা ক্লিয়ার? ধুমধাম বলো বলো বলো, বুঝছো কিনা? পুরোপুরি ক্লিয়ার হয়েছ? এইটা অঙ্ক দেখো, এইটা অঙ্কে আমাদের পিভি ইকুয়াল এনআরটি ওই ফর্মুলা ইউজ করতে হবে। তোমাদের কি এটা মনে আছে? তোমরা একটু আমাকে বলো, এই কথা কি তোমাদের মনে আছে যে আমরা পিভি সমান এনআরটি যখন বসাই তখন আমরা মোটামুটি 3টা ইউনিট ব্যবহার করি। পি এর মান যদি অ্যাটমসফিয়ার এককে দেওয়া থাকে, ভি এর মান যদি লিটার এককে দেওয়া থাকে, টি সবসময় ক্যালভিন, টিতে কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে ক্যালভিন। এন হচ্ছে মোল, এতেও কোনো সন্দেহ নাই। আমাদের আর এর মান তাহলে আসবে দেখো আর এর মান আসবে লিটার অ্যাটমসফিয়ার এককে, এবং লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার ক্যালভিন পার মোল। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা মনে রাখবো লিটার অ্যাটমসফিয়ার যদি আমরা আয়তন আর প্রেসার দেই তাহলে কিন্তু 0.0821 আমাদের কিন্তু এইটা হবে আর এর মান। আরেকটা কি আছে, পিভি ইকুয়াল এনআরটিতে আমরা যদি পি এসআই এককে বসাই, এসআই এককে কি প্যাসকেল, ভি কে যদি আমরা মিটার কিউবে বসাই এসআই এককে, এন তো মোল আর টি তো হচ্ছে ক্যালভিন, এতে তো কোনো সমস্যা নাই। তাহলে আর এর মান হবে 8.314 জুল পার ক্যালভিন পার মোল। মনে আছে এইসব? এই দুটো জিনিস মনে আছে তো না? তো এই দুটা জিনিস আমাদের খুবই দরকার, এই দুটা জিনিস জানাটা। এটা মূলত কোন চ্যাপ্টারের? এটা মূলত আমাদের চ্যাপ্টার 1-এর, মানে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 মানে পরিবেশ রসায়নের। সেটা আবার তোমরা রাসায়নিক পরিবর্তনও একটু দেখছো, তাই না? ওকে, দেখো এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত পারদ-চাপে 10 ml মিথেন গ্যাসে কয়টি অণু আছে? আচ্ছা তুমি এখন 10 ml দেখে তুমি কি এরকম মনে হইতে পারে না যে 10 ml মানে 10/22.4, 10কে আমি লিটারে কনভার্ট করলাম, তারপরে 22.4 দ্বারা ভাগ করে মোল পাবো? পাবা না কিন্তু। কেন পাবা না বলো তো? এটাতে এসটিপিতে দেওয়া নেই, অন্য কোনো কিছুতে দেওয়া আছে, তাই এটা দিয়ে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে? তাহলে দেখো কতটি অণু লাগবে। তাহলে অণু লাগবে আমরা জানি কি, আমরা কোন ফর্মুলা ইউজ করব বলো? আমরা কোন ফর্মুলা ইউজ করব? আমরা জানি n/n সমান দেখো এখানে হচ্ছে PV/RT, এই ফর্মুলা ইউজ করব। বুঝছো? দেখো n/n মানে কত? 6.022 ইন্টু 10⁻23। পি এর মান কত দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে 750 মিলিমিটার পারদ-চাপ। এটাকে প্যাসকেলে নাও, 750কে 760 দ্বারা ভাগ করলেই প্যাসকেলে চলে আসবে। আমি তোমাদেরকে বলছিলাম 1 অ্যাটমসফিয়ার সমান 760 প্যাসকেল, অ্যাটমসফিয়ারে চলে আসবে। 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার পারদ-চাপ। তাহলে তোমাদের 750 আছে, তাহলে 750কে তুমি 760 দিয়ে যদি ভাগ করো তাহলে অ্যাটমসফিয়ারে চলে আসলো। তাহলে এইটা আসলো অ্যাটমসফিয়ারে। এইটা মানে কি? এটা মানে কি? 10 ml দেওয়া আছে, 10 ml মানে কত লিটার? তুমি জাস্ট ইন্টু 10 ইন্টু 10⁻³ একবারে বসাই দিতে পারো না?
কারণ 10⁻³ দিয়ে গুণ করলে লিটারে আসলো, 10 ml তাকে 10⁻³ মানে কিন্তু 1000 দিয়ে ভাগ করা, তাহলে পিভি হয়ে গেল। আর এর মান কত? 0.0821। টি এর মান কত? 27 ডিগ্রি মানে 273 + 27 মানে অ্যাকচুয়ালি 300। তাহলে এখান থেকে এন এর মান বের করা যাবে কি যাবে না বলো? যাবে না? যাবে? সবাই পারবা? বলো। তাহলে এখানে আসতেছে 750/760 ইন্টু 10 × 10⁻³ ইন্টু 6.022 3/0.0821 ইন্টু 300। এটা আসে 2.41 ইন্টু 10⁻20। বুঝছো কি বুঝো নাই বলো? সবাই কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? ধুমধাম। তো এইভাবে করে আমাদের অঙ্ক করতে হবে। ক্লাস 9-10-এই তো, এখনো তোমরা 9-10-এর অঙ্কই করতেছো এগুলা, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন এই কোশ্চেনটা দেখো, যে বলেছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 × 10⁻20t অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। এটা কিভাবে করে করবা? তো বিষয়টা, তোমরা এই ধরনের অঙ্ককে প্রথমে তুমি মোল দিয়ে চিন্তা করবা। কারণ দেখো, একটা দেওয়া আছে গ্রাম, একটা দেওয়া আছে অণু। তুমি যদি এগুলোকে মোল দিয়ে চিন্তা করো তাহলে কিন্তু দুটোই ইজি হয়ে যাবে। তুমি দেখো যে প্রাথমিক তোমার যে মোল আছে সেটা কিন্তু ভরকে আণবিক ভর দ্বারা, গ্রাম আণবিক ভর দ্বারা ভাগ করলেই কি মোল পেয়ে যাবা। তাহলে তুমি বলতে পারো যে প্রথমে প্রাথমিক ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ N1 সমান W/M। W কত? 10, M কত? 100। 100 কেন? মানে ক্যালসিয়ামের হচ্ছে 40 প্লাস কার্বনের 12, অক্সিজেনের 16 × 3, 16 × 3 মানে 48, আর 12 হচ্ছে 60, 60 আর 40 100। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। তাহলে 0 0 কাটা গেল 0.1। বলো তো এটা কি পাইলা তুমি? মোল পাইলা, মোল এককে পেয়ে গেলা। এখন দেখো কতটুকু অণু সরিয়ে নেওয়া হয়েছে। অণু সরিয়ে নেওয়া হয়েছে, অণু পরমাণু বা আয়ন সরিয়ে নিলে কি করবা তুমি? তাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলে মোল পাবা। বুঝছো? অণু পরমাণু বা আয়ন। তাহলে সরিয়ে নেওয়া মোল কতটুকু? সরিয়ে নেওয়া পরিমাণ N2 সমান N/N। N এর মান কত? N এর মান হচ্ছে 2 × 10⁻20। N এ কত? 6.022 × 10⁻23। তাহলে এত মোল সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে সরিয়ে নিলে তুমি কি পাচ্ছ? 2 × 10⁻20/6.022 × 10⁻23। তাহলে এখানে পাচ্ছি আমরা 3.3211 বা 1 × 10⁻⁻4 মোল, এটা পাচ্ছি। এতটুকু সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে আর অবশিষ্ট কতটুকু আছে? মাইনাস করলে কি অবশিষ্টটা পাওয়া যাবে না? মাইনাস করলে কি পাওয়া যাবে বলো তো? অবশিষ্ট পাওয়া যাবে কি যাবে না বলো? অবশিষ্টটা পাওয়া যাবে। আগে ছিল এতটুকু, সরিয়ে নেওয়া হয়েছে এতটুকু, তাহলে মাইনাস করলে তুমি অবশিষ্টটা পেয়ে যাবা। মাইনাস করলে কি পেয়ে যাবা? অবশিষ্ট পরিমাণটা পেয়ে যাবা। সেকেন্ড। ওকে, দেখো তাহলে অবশিষ্ট কি পরিমাণ থাকতেছে মোলে যদি বলি, অবশিষ্ট পরিমাণ সমান N1 - N2। তাহলে 0.1 মাইনাস 3.321 × 10⁻⁴।
এত মোল, তাই না? তাহলে 0.1 মাইনাস অ্যান্সার যদি দেই আমাদের আসছে 0.09966 বা 67 এত মোল। এত মোল হচ্ছে অবশিষ্ট পরিমাণ, হচ্ছে এত মোল। তাহলে গ্রামে যদি কনভার্ট করো, বলো তো কোনো কিছুকে মোল থেকে গ্রামে কনভার্ট করার সিস্টেম কি? কোনো কিছুকে মোল থেকে গ্রামে যদি তুমি কনভার্ট করতে চাও তাহলে কি করতে হবে? আমরা জানি মোল থেকে গ্রামে আনতে হইলে দেখো এন সমান হচ্ছে W/M। তাহলে মোল, তুমি গ্রাম আছে, মোল কনভার্ট করতে হইলে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, কিন্তু গ্রামে কনভার্ট করতে চাও তুমি, মোল আছে, তাহলে আণবিক ভর দ্বারা গুণ দিতে হবে। তার মানে এই পরিমাণটা যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের, তার মানে আমরা এইখানে যে পরিমাণটা পেলাম একে 100 দিয়ে যদি গুণ দেই তাহলে আমরা কত গ্রাম অবশিষ্ট আছে সেটা পেয়ে যাব। 100 দিয়ে গুণ দিলে 9.967 এত গ্রাম। বুঝছো? ক্লিয়ার? পারবা? সবাই ক্লিয়ার? বুঝে গেছো? ওকে। আচ্ছা, এখানে দেখো বাষ্পীভবনের কারণে একটি পাত্রের পানি যদি প্রতি ঘন্টায় 10 মিলিগ্রাম ওজন হারায় তবে প্রতি সেকেন্ডে ওই প্রক্রিয়ায় জলীয় বাষ্পের কতটি অণু হারাবে? দেখো এটা কি সহজ না কঠিন? এই টাইপের কোশ্চেন কিন্তু অ্যাডমিশনেও আসে। কোশ্চেনটা কিন্তু অনেক সহজ। বাষ্পীভবন হচ্ছে, মনে করো বাষ্পীভবন মানে তুমি পানিকে তাপ দিচ্ছ, এটা জলীয় বাষ্প হয়ে যাচ্ছে, হয়ে ওই পানিটার পরিমাণটা হারাচ্ছে, মানে পানির তো ওজন হারাচ্ছে, কারণ জলীয় বাষ্প হচ্ছে না, তাহলে পানি থেকে কিছু চলে যাচ্ছে। বলছে প্রতি ঘন্টায় 10 মিলিগ্রাম করে ওজন হারাচ্ছে, তার মানে ওইটাই তো আসলে জলীয় বাষ্প, ওইটাই তো আসলে জলীয় বাষ্প। হ্যাঁ, হারাচ্ছে যেটা, সেটাই জলীয় বাষ্প হারাচ্ছে প্রতি ঘন্টায়। 1 ঘন্টা মানে কত মিনিট, কত সেকেন্ড বলো? 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে কত সেকেন্ড হয়? কত সেকেন্ড হয়? অ্যান্সার হচ্ছে 3600 সেকেন্ড হয়। 1 ঘন্টায় 3600 সেকেন্ড। বুঝছো? তাহলে 3600 সেকেন্ডে আমাদের ওজন হারাচ্ছে কতটুকু? দেখো 3600 সেকেন্ডে ওজন হারায় একবারে ভর হারায় লিখি, তাই না? কত? 10 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম হারাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে বের করতে বলছে, প্রতি সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে হারাবে কতটুকু বলো? 10/3600 মিলিগ্রাম। তাহলে 10/3600 কত আসছে? 2.22। আচ্ছা, এটা তো মিলিগ্রাম, এটাকে কিন্তু আমরা গ্রামে কনভার্ট করব না, এটাকে গ্রামে কনভার্ট করে তারপরে আমরা অঙ্ক করব। তো আমাদের এখানে মিলিগ্রাম আসছে 2.778 ইন্টু 10⁻³ এত মিলিগ্রাম, আর 1 গ্রাম মানে 1000 মিলিগ্রাম, তাহলে 1000 দিয়ে আবার ভাগ হইলে 2.778 ইন্টু 10⁻³ কত হচ্ছে? 6 গ্রাম হচ্ছে। মানে 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে তো আরও, তুমি 1000 দিয়ে এখানেও ভাগ করে ক্যালকুলেটরেও ভাগ করতে পারো, ক্যালকুলেটরেও যদি 1000 দিয়ে ভাগ করো ওই একই কথাই আসবে। বুঝো নাই? বুঝছো সবাই? ওই একই জিনিসই আসবে, ইন্টু 10⁻⁻6ই আসবে। এখন শোনো, এবার কি চাচ্ছি, কতটি অণু হারাবে? তাহলে দেখো এটা কি, এটা কি গ্রাম, তাহলে কতটি অণু, গ্রাম থেকে অণুতে যাওয়ার সিস্টেম কি হবে? আমরা জানি ওই আগের অঙ্কগুলোর মতোই, আমরা জানি N/N সমান W/M, যেহেতু W তোমার দেয়া আছে, তাহলে এখান থেকে আমরা পাবো N/N, N মানে 6.022 ইন্টু 10⁻23 ইকুয়াল W। W মানে হচ্ছে, W মানে 2.778 ইন্টু 10⁻6 ভাগ পানি মানে হচ্ছে 18, তাহলে N এর মান বের করতে হবে। এইটা ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ভাগ 18, 9.2932 ইন্টু 10⁻16
বুঝেছো? ক্লিয়ার? বলো, বুঝছো? এতটি অণু আসলে হারাবে। তো এরকম করে অঙ্ক করতে পারবা না? সবাই আমাকে বলো তো, করতে পারবা? তো দেখো, বোর্ডে আসা কিছু এমসিকিউ করে ফেলো, প্র্যাকটিস করে ফেলো। প্রমাণ অবস্থায় 9 গ্রাম 9 গ্রাম পানিতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? আচ্ছা, প্রথমে বলো তো, গ্রামটা যে দেওয়া আছে W/M, পানির কি কোনো পারমাণবিক ভর থাকে? থাকে না তো, আণবিক ভর থাকে। আণবিক ভর থাকলে তুমি যেটা প্রথমে বের করতে পারবা সেটা হচ্ছে অণুর সংখ্যা, N/Na। Na মানে 6.022 ইন্টু 10⁻23, তাহলে N/Na সমান W/M। W মানে 9, M মানে হচ্ছে পানির 18। এখান থেকে অণুর সংখ্যা বের করা যাবে। কিসের সংখ্যা? অণুর সংখ্যা। তার মানে এটা কাটাকাটি করলে হাফ, তার মানে হাফ ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এখন দেখো, তোমাকে যেটা বলছে কতটি হাইড্রোজেন পরমাণু, বলো তো হাইড্রোজেনের একটা অণুতে কয়টা পরমাণু আছে? অ্যান্সার হচ্ছে 2টা। তাহলে এইটা তো হচ্ছে অণুর সংখ্যা। আমি তো তোমাদেরকে বললাম তুমি এইটা দিয়ে পাবা অণুর সংখ্যা, তাহলে পরমাণু কি হবে? দ্বিগুণ হবে না? এই পরমাণু কি হবে? দ্বিগুণ হবে। তাহলে হাফ ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ইন্টু আছে 2। আগেকার বইগুলোতে 6.023 লেখা থাকতো, অ্যাকচুয়ালি কিন্তু এটা 6.022 এটা, তাই আমরাও 6.022 লিখতাম। হ্যাঁ, কিন্তু এখনকার বইগুলোতে ঠিক দেওয়া আছে 6.022 লেখা আছে, আগে কিন্তু 6.023 লেখা থাকতো। সেজন্য এই যে দেখো, কোশ্চেনের মধ্যেও 6.023 আসছে। যাই হোক, ক্লিয়ার হইছো? এটা এই পাশে চলে গেছে, এটা হচ্ছে হাফ ছিল, হাফ ইন্টু এটা। তো এটা তো অণুর সংখ্যা, আমার লাগবে পরমাণু। হাইড্রোজেনের একটা অণুতে পরমাণু আছে 2টা, তাহলে 2 দিয়ে গুণ হয়ে গেল, শেষ। পারবা? না পারার কি আছে এগুলো? বলো কতটুকু অণু? অণু হইলে তো কোনো কথাই নাই, যে N/Na, Na মানে 6.022 ইন্টু 10⁻23, আর W মানে হচ্ছে 14/M মানে হচ্ছে কত? 28। তার মানে হাফ হবে, তার মানে হাফ দিয়ে গুণ হবে। হাফ দিয়ে গুণ করলে আমাদের আসবে 3.011 ইন্টু 10⁻23। 3.011 ইন্টু 10⁻23। বুঝছো? ক্লিয়ার? পারবা? আচ্ছা, প্রমাণ অবস্থায় এত লিটার, প্রমাণ অবস্থায় বলছে এত লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা। অণু মানে N/Na, Na মানে 6.022 ইন্টু 10⁻23 ইকুয়াল। এইবার দেখো, প্রমাণ অবস্থায় আয়তন দেওয়া আছে, তার মানে V/22.4, ভি লিটার STP বাই 22.4, তাই না? তাহলে ভি লিটার STPর মান কত? বলো, ভি লিটার STPর মান কত? এটা হচ্ছে 10, মানে STPতে বা প্রমাণ অবস্থায় মান দেওয়া আছে 10। তাহলে N এর মান এখান থেকে তুমি বের করবা, যে 10 গুণন 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4, তাহলে আসে 2.688 বা 689, 2.689 ইন্টু 10⁻23, 2.689 ইন্টু 10⁻23, এটাই আসছে না? এটা অণুর সংখ্যাই চাইছে, তাহলে তো আর কোনো কথা নেই, না পারার কিছু নাই। প্রমাণ অবস্থায় এত সেন্টিমিটার কিউব। আচ্ছা, এই কোশ্চেনটা এখানে রাখার কারণ, সেন্টিমিটার কিউব দেওয়া আছে। বলো তো সেন্টিমিটার কিউব থাকলে কি করবা? সব সময় মনে রাখবা একটা কনভার্সন, 1 সেন্টিমিটার কিউব যা কথা, 1 সিসি, সিসি মানে কিন্তু কিউবিক সেন্টিমিটার, একই কথা। এটা মানেই 1 ml, এটা মানেই কত ml? 1 ml। 1 সেন্টিমিটার কিউব মানেই কিন্তু 1 ml, বুঝছো? এটা কিন্তু মনে রাখো। তাহলে প্রমাণ অবস্থায় এত সেন্টিমিটার কিউব গ্যাসের ভর কত? তাহলে ভর বের করতে বলছে, মানে কি? তোমার W/M, কার ভর? অ্যামোনিয়া, মানে কি 17 ইকুয়াল N/Na, না N/Na না, প্রমাণ অবস্থায় আয়তন দেওয়া আছে, আয়তনটা দেওয়া আছে 10 সেন্টিমিটার কিউব, তার মানে 10 ml। তাহলে দেখো, তাহলে 10 ml যদি হয়, 10 গুণন 10⁻, কত আসতেছে? -3, তাহলে লিটার। তাকে কত দিয়ে ভাগ করবো? 22.4। এটা কি বুঝতেছো? এটা কি বুঝতেছো? W/M সমান যে VSTP, ভি লিটার STP বাই 22.4, এই ফর্মুলা থেকে আমরা যদি এইভাবে করি, যে W/M মানে 17, ভি লিটার STP মানে
10 সেন্টিমিটার কিউব, মানে আমরা লিটারে কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ হবে, আর ভাগ 22 পয়েন্ট হবে 4। তাহলে এখান থেকে তুমি ডাব্লিউর মানটা জাস্ট বের করে ফেলবা। অ্যাকচুয়ালি তোমার আসতেছে এখানে আসছে 7.589 ইন্টু 10⁻³ গ্রাম। বুঝেছো? ক্লিয়ার? এটা এইবার আমরা করব সমীকরণ ভিত্তিক গণনা। এই সমীকরণ ভিত্তিক গণনা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এটা খুবই সহজ, এটা তুমি করার জন্য মোলের কনসেপ্ট দিয়ে তুমি করতে পারো, এবং তুমি ঐকিক নিয়মেও করতে পারো, আবার সহগ অনুপাত সূত্র ইউজ করেও করতে পারো। তোমাদের পরীক্ষাগুলোতে কিন্তু সহগ অনুপাত সূত্র বা ঐকিক নিয়ম যে কোনোটাই তুমি ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। সহগ অনুপাত সূত্র জিনিসটা কি দেখো, যদি আমি বলি এ মোল এ বি মোল বি এর সাথে যদি বিক্রিয়া করে, এটা করার পরে যদি সি মোল সি আর ডি মোল ডি তৈরি করে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এর মোল যতটুকু আছে তাকে যদি আমি বি এর মোল দ্বারা ডিভাইড করি, তাহলে সেইটা এ উপরে বাই হবে বি, মানে এদের সহগের অনুপাতের সমান। এ যত মোল আছে বি যত মোল বিক্রিয়া করতেছে, এর যত মোল বি এর যত মোলের সাথে বিক্রিয়া করতেছে, সেইটার অনুপাতটা এর আগের সহগ আর বি এর আগের সহগের এটার অনুপাতের সমান। আবার আমি যদি কত মোল উৎপন্ন হয় তার সাথেও যদি দেই এন এ বাই এন সি যদি দেই, তাহলে এটা হবে এ বাই সি। আমি যদি এন এ বাই এন ডি দেই তাহলে হবে এ বাই ডি। আমি যদি এন বি বাই এন ডি দেই বা এন সি বাই এন ডি দেই তাহলে কিন্তু হবে সি বাই ডি। মানে এগুলো সবগুলাই ভ্যালিড। কথা কি বুঝেছ? এটাকেই আমরা অ্যাকচুয়ালি বলি সহগ অনুপাত সূত্র। সহগ অনুপাত সূত্র, মোলগুলা যে অনুপাতে বিক্রিয়া বা উৎপন্ন হবে সেটা তার সহগের অনুপাতের সমান। ক্লিয়ার? বুঝেছ? তো এটা দিয়ে যে কোনো অঙ্ক করা অনেক ইজিয়ার, যে কোনো অঙ্ক করা অনেক ইজিয়ার। দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে, 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে কত গ্রাম অবশেষ পাওয়া যায়? আগে তোমরা আমাকে বলো তো এটা বিক্রিয়াটা কি আসলে, যে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি উত্তপ্ত করলা তাহলে কি উৎপন্ন হবে বলো তো? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। অবশেষ পাওয়া যাওয়া মানে কি? কার্বন ডাইঅক্সাইড তো গ্যাস, এটা যদি চলে যায়, গ্যাস আকারে যদি উড়ে চলে যায়, তাহলে থাকলো কে বাকি? ক্যালসিয়াম অক্সাইড। এটাকেই আমরা অবশেষ বলতেছি। তো এটা কত উপায় করা যায় দেখো, এই সহজ একটা অঙ্ক দিয়ে কনসেপ্টটা তৈরি করো। দেখো এটা যেই উপায়ে করা যায় সেটা হলো এরকম, যে এর 1 মোল, দেখো এইটার 1 মোল থেকে এটার 1 মোল অবশেষ পাওয়া গেছে, তার মানে এখানে এই পাশে আছে 1 মোল, এই পাশেও আছে 1 মোল, এভাবে করা যায়। 1 মোল থেকে 1 মোল পাওয়া গেছে। এর 1 মোল মানে কত গ্রাম? এর 1 মোল মানে 100 গ্রাম। এর 1 মোল মানে কত গ্রাম? দেখো 100 গ্রাম একটু আগে করলাম না, এই যে 40 + 12 + 16 × 3, এটা কত? 40 + 16 মানে 56। তাহলে দেখো আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে আমরা বলতে পারি না যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম। তাহলে অতএব 1 গ্রাম থেকে কত পাওয়া যাবে? 30 গ্রাম থেকে কত পাওয়া যাবে? তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ঐকিক নিয়ম থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে 56/100। অতএব 30 গ্রাম থেকে পাওয়া যাবে, 30 গ্রাম যেহেতু বলেছে, তাহলে কি হবে? 56 × 30/100। বুঝছো? ক্লিয়ার? পারবা? 56 × 30/100, এটা করলেই আমাদের হয়ে যাবে। 16.8 গ্রাম। আচ্ছা এইটা একটা সিস্টেম গেল। আমরা ইচ্ছা করলে
আরো আরো অনেক নিয়মেই করতে পারতাম। যেমন আমরা অ্যাডমিশনে এইভাবে করে অঙ্ক করার চেষ্টা করি না, এইভাবে না করে আমরা আরেকটা পদ্ধতিতে অঙ্ক করি। দেখো, আরেকটা পদ্ধতিতে অঙ্ক করা যায়, অথবা সহগ অনুপাত সূত্র দিয়ে অঙ্ক করা যায়। সেটা কিরকম? দেখো, এই দুইটার অনুপাত, মানে এ কতটুকু উৎপন্ন হবে, এ কতটুকু উৎপন্ন হবে। আমি লিখি, আবার কোশ্চেনটা লিখি। এই লেখার তো প্রয়োজন নাই, এতটুকু তো নিতেই পারি। দেখো, আমরা কি এরকম করে নিতে পারি না যে এর অনুপাত বাই এর অনুপাত, মানে মোল অফ ক্যালসিয়াম অক্সাইড বাই মোল অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল 1/1, কারণ এর আগে সহগ 1, এর আগে সহগ 1। তাহলে মোল অফ ক্যালসিয়াম অক্সাইড ইকুয়াল মোল অফ ক্যালসিয়াম কার্বনেট, এটা বলতে পারি। এখন ক্যালসিয়াম অক্সাইডের ভর বের করতে বলছে, তাহলে W/M মানে 56, এর ভর দেয়া আছে 30/, এর আণবিক ভর হচ্ছে 100। এইভাবে করে অ্যান্সার ডাব্লুর বের করা যাবে কিনা? খুবই সহজ না? খুবই সহজ কিনা বলো? 16.8 গ্রাম। তাহলে 56 গুণন 30 ভাগ হচ্ছে 100, 16.8 গ্রাম। বুঝছো? এটা হচ্ছে সহগ অনুপাত সূত্র দিয়ে করা। ওই পাশে যে এর মোল বাই এর মোল সমান, এর আগেও সহগ আছে 1, এর আগেও সহগ আছে 1/1। বুঝছো? দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ, এই দুইটা বিক্রিয়া করে এসটিপিতে এত অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহৃত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ নির্ণয় করা। ভেরি গুড। অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা বিক্রিয়া করে, হ্যাঁ, যে অ্যামোনিয়া তৈরি করতেছে, অ্যামোনিয়া প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2O তৈরি করছে। এটা যদি আমরা সমতা করি, তাহলে আমরা যেটা পাবো যে এখানে দেখো ক্লোরিন আছে 2টা, তাহলে এখানে 2 দিব, এখানে 2 দিলে এখানেও 2 দিতে হবে। তাহলে ক্লোরিন 2টা মিলল, ক্যালসিয়াম তো একটাই, অ্যামোনিয়া, তাহলে নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন হচ্ছে 6 আর 2 8টা মিলে গেছে, অক্সিজেনও একটা। ঠিক আছে। এখন দেখো, এখন কার মান দেয়া আছে, কিসের মান বের করতে বলছে? এসটিপিতে এত লিটার, এই যে দেখো এসটিপিতে এত লিটার, 48.8 লিটার কি অ্যামোনিয়ার কথা বলছে প্রস্তুত করতে। ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ, ক্যালসিয়াম অক্সাইড মানে এটা, তাহলে আমরা কি করব? সহগ অনুপাত সূত্র ইউজ করব। তাহলে যার মান বের করতে বলছে সেটা উপরে, বাই যার মান দেওয়া আছে, অ্যামোনিয়ার মান দেওয়া আছে সেটা নিচে। এর আগে সহগ হচ্ছে 1, এই যে এর আগে কি আছে 1, এর আগে কি আছে, অ্যামোনিয়ার আগে কি আছে 2, এই যে যারটা উপরে লিখছি তার সহগটা উপরে লিখছি, যারটা নিচে তার সহগটা নিচে। এটা কি বলে? সহগ অনুপাত সূত্র। শেষ কাহিনী। তাহলে দেখো, এন অফ ক্যালসিয়াম অক্সাইড সমান হাফ ইন্টু এন অফ অ্যামোনিয়া, মান বসাও। এখন কি দরকার তোমার? ডাব্লু। তাহলে এটা W/56 সমান হাফ ইন্টু অ্যামোনিয়ার কি দেওয়া আছে? এসটিপিতে আয়তন। এসটিপিতে আয়তন কিভাবে লিখবো? V/22.4, মানে 44.8 ভাগ 22.4, কাটাকাটি করলে কত? 2, কাটাকাটি করলে কত? 1, তার মানে ডাব্লু সমান 56। পারবা কি পারবা না বলো? মুখে মুখে করা যাচ্ছে নাকি? ক্যালকুলেশন মুখে মুখেই করা গেল। বুঝেছো? ক্লিয়ার? তোমরা কি বুঝেছো আমাকে একটু জানাও। সহগ অনুপাত সূত্র দিয়ে এই অঙ্কগুলো করাটা সহজ না কঠিন? তোমরা একটু আমাকে জানাও দেখি। একেবারেই সহজ। দেখো, আরো একটা করো। 2 মোল ক্যালসিয়াম কার্বনেট ও HCl বিক্রিয়ায় তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আয়তন কত লিটার? দেখো, সহগ অনুপাত সূত্র, ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl এর বিক্রিয়া, তাহলে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড হবে CaCl2 প্লাস হাইড্রোজেন কার্বনেট মানে হচ্ছে H2O আর CO2। কার্বনেট থাকলেই কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হবে। ক্লোরিন যেহেতু 2টা, এখানে 2 দেওয়াই লাগবে। হাইড্রোজেন 2টা হলো অক্সিজেন, হ্যাঁ মিলে গেছে। এই অবস্থায় বলো, এই অবস্থায় কি করব? কার মান দেয়া আছে? 2 মোল ক্যালসিয়াম অক্সাইড দেয়া আছে, আর কার মান বের করতে বলছে? কার্বন ডাই অক্সাইড। সহগ কি? এটারও আগে 1, এটারও আগে 1। দেখো, যার মান দেওয়া আছে সেটা হচ্ছে এটা, যার মান বের করতে বলছে ওইটা।
দুইটার আগে এক এক দেওয়া আছে, এক এক সহগ। তার মানে এন অফ কার্বন ডাইঅক্সাইড, এটা তো বের করতে বলছে, বাই এন অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল 1/1। তার মানে আমরা বলতে পারি এন অফ কার্বন ডাইঅক্সাইড মানি এন অফ ক্যালসিয়াম কার্বনেট। এখন কোনটা কিসের মান বের করতে বলছে বলো? এটা বলছে উৎপন্ন গ্যাসের আয়তন, এসটিপিতে উৎপন্ন গ্যাসের আয়তন মানে V/22 এটা। আর এটা কি? এটা বলছে 2 মোল, এটা তো কোনো কথাই নেই, এটা 2 এর মান দেওয়াই আছে 2। তাহলে ভি ইকুয়াল কি ডাবল হবে, 2 দিয়ে গুণ করলে 44.8 হবে। পারবা? সবাই একটু বলো, বুঝেছো? ইজি লাগতেছে নাকি কঠিন লাগছে? সহগ অনুপাত সূত্র দিয়ে সবাই পারবা? ইজি, একেবারে ইজি। দেখো এবার বিক্রিয়া দেওয়া আছে 2H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, 2H2O মানে পানি প্লাস অক্সিজেন, এর মাধ্যমে 16 গ্রাম অক্সিজেন তৈরিতে কত গ্রাম H2O2 লাগবে? তার মানে N অফ H2O2 বাই N অফ হচ্ছে O2। H2O2 এর আগে 2 দেওয়া আছে, O2 এর আগে 1, তাহলে আমরা বলতে পারবো N অফ H2O2 সমান 2 ইন্টু N অফ O2। ঠিক আছে, O2 এর মান কি দেওয়া আছে বলো? O2 কত? 16 গ্রাম, 16 বাই এর আণবিক ভর কত? 32। তাহলে কাটাকাটি করলে কত আসে? এটা কিন্তু 1 আসে। তার মানে আমাদের কিসের মান চাইছে? কত গ্রাম? এইটা। তার মানে আমরা কি এইভাবে বলতে পারি না? অতএব W/M মানে কত? এই যে দেখো 16 থেকে 32 আর 2 34, W/34 সমান 1, তাহলে W সমান 34। এগুলো তো ক্যালকুলেশন মুখে মুখেই করা যায়, বুঝলা? পারবা? বুঝেছো? এই যে সহগ অনুপাত, যার মান দেয়া আছে আর যার মান বের করতে বলছে, যার মান বের করতে বলছে সেটা উপরে, N অফ H2O2 বাই N অফ O2 ইকুয়াল, এর আগে সহগ আছে, এই যে দেখো এটার আগে সহগ কত আছে? H2O2 এর আগে সহগ আছে 2, O2 এর আগে সহগ আছে 1, তাহলে 2/1, এটা এই পাশে চলে গেল। এইটার আমার কি লাগবে? কত গ্রাম? তাহলে W/M। এইটার কি দেওয়া আছে? এটার কি? এটার হচ্ছে W/M, কারণ 16 গ্রাম মানে W/M, কাটাকাটি করলে 1 মানে 34। বুঝতে পারছো? বলো, সবাই বুঝতে পারছো? আসো আমরা কিছু অঙ্ক করি যেগুলো রিটেনে আসে। বলছে চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে, দেখো ভালো করে বুঝো, প্রথমে চুনা পাথরে 95% কি আছে? তোমার ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড 120 গ্রাম, ওই চুনা পাথর দ্রবীভূত করলে, মানে 160 গ্রাম তুমি চুনা পাথর দ্রবীভূত করছো, তাহলে প্রমাণ অবস্থায় কত ml কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? দেখো তোমার তো চুনা পাথরের মধ্যে সম্পূর্ণটা ক্যালসিয়াম কার্বনেট না, চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, কিন্তু এটা এখানে অবিশুদ্ধ আছে, মানে যত গ্রাম নিচ্ছ তার মধ্যে কিছু ভেজাল আছে। তার মানে আগে চুনা পাথরের পরিমাণ, চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটাকে বের করে নিতে হবে, যেটা বিক্রিয়া করবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত 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 পার্সেন্ট বলছে? তুমি দেখো 160 গ্রামের 95%, তার মানে 160 গুণন 95/100 এত গ্রাম, তাহলে 160 গুণন 0.95 152 গ্রাম। তাহলে 152 গ্রাম কি বলতো ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। এটার সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত করছে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, কত ml পাওয়া যাবে? আর তোমার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl, এইটার বিক্রিয়াতে কি উৎপন্ন করবে বলো? কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম ক্লোরাইড। আমি বলছি কার্বনেট থাকলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড পানি, ক্লোরিন যেহেতু আছে তাহলে 2 দিয়ে দিব। এখন দেখো খেয়াল করো যে আমরা যদি সহগ অনুপাত সূত্র ইউজ করি, আমরা তাহলে কি লিখব? আমরা জানি, আমরা কিন্তু ঐকিক নিয়মেও করতে পারি, কিন্তু সহগ অনুপাত করা সবচেয়ে ইজিয়ার এবং এটা অ্যাকসেপ্টেবল। এটা হাজারি স্যারের বইও দেওয়া আছে, সব বইয়ে দেওয়া আছে, সমস্যা নেই। হাজারি স্যারের বইয়ে এই টাইপের অঙ্কগুলো ঐকিক নিয়মে করে দিছে, কিন্তু সহগ অনুপাত সূত্র দেয়া আছে, তো যেটা সূত্র দেওয়া আছে সেই সূত্র দিয়ে অঙ্ক, মানে পরে অ্যাসিড ক্ষারের অঙ্কগুলা সহগ অনুপাত দিয়ে করছে, তো তোমার যেইটা সুবিধা সেইটা দিয়ে তুমি করবা, সহগ অনুপাত সূত্র এটা দিয়ে করবা। তো
কি করবা এন অফ ক্যালসিয়াম কার্বনেট বাই ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ তো দেওয়া আছে, কিসের পরিমাণ বের করবো আগে, কার্বন ডাইঅক্সাইড বাই এন অফ ক্যালসিয়াম কার্বনেট। কার্বন ডাইঅক্সাইডের আগে আছে 1, ক্যালসিয়াম কার্বনেটেরও আগে আছে 1, তার মানে আমরা বলতে পারি এন অফ কার্বন ডাইঅক্সাইড সমান এন অফ ক্যালসিয়াম কার্বনেট। বলো ক্যালসিয়াম কার্বনেটের কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাহলে W/m মানে 152 বাই এর আণবিক ভর মানে 100। আর কার্বন ডাইঅক্সাইডের কি বলছে, প্রমাণ অবস্থায় কত ml, তার মানে এর বসাবো আমরা ভি লিটার STP বাই 22.4। আগে আমরা লিটারে বের করে ফেলি কত লিটার, সেটা বের করে ফেলি। তাহলে বলো তাকে আমরা আবার কি সেখান থেকে আবার আমরা বের করব ml এ। তাহলে অতএব ভি লিটার এর মান হচ্ছে 152 গুণন 22.4 ভাগ 100, 34.048 লিটার। এটা মানে কত ml, 1000 দিয়ে গুণ দিব, তাই না? এত ml 1000 দিয়ে গুণ দিলে 0.4 3 ঘর এই পাশে চলে যাবে। সবাই কি বুঝেছো, ক্লিয়ার? পারবা? এবারকার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে। তো অঙ্কটা দেখো যে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। একটু আগে অবশেষ নিয়ে বললাম না, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উড়ে যাবে, ক্যালসিয়াম অক্সাইড অবশেষ। ওইরকম এখানে ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইডের অবশেষ, এই দুইটার পরিমাণ যোগ করলে 96 গ্রাম পাওয়া গেছে। ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত, খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু একটু বড় হইতে পারে, কিন্তু সহজ কিন্তু অনেক। দেখো কিরকম, মানে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি উত্তপ্ত করছো, বিষয়টা বুঝো। এটা কিন্তু এক লাইনেও করা যায়, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। আমি মানে যদি তুমি আন্ডারস্ট্যান্ডিং খুব বেটার হয়, এটা এক লাইনেই সমীকরণটা লিখে ফেলা যায়, তারপরে ক্যালকুলেটারে সলভ করা যায়। অ্যাডমিশনে তাই করাই আমি। ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পাবা, সেম জিনিস, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, তাই তো? আচ্ছা, এখন খেয়াল করো, এইটার 1 মোল, এটার 1 মোল থেকে এটার 1 মোল তৈরি হয়, তাহলে এটার 1 মোল মানে কত, এটার 1 মোল মানে, এটার 1 মোল মানে 100 গ্রাম, তাই না? এটার 1 মোল তৈরি হয়, এটার 1 মোল মানে কত, তাহলে 40 আর 16 56 গ্রাম। আচ্ছা, এটার 1 মোল মানে 24 আর 12 36 আর 48 84 গ্রাম, মানে এর 1 মোল মানে 84 গ্রাম, এর 1 মোল মানে 24 আর 16 40 গ্রাম, বুঝছো? এখন দেখো, আমি যদি ধরে নেই, আমাকে তো বলছে যে মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত, আমি যদি ধরে নেই এই দুটার যে মিক্সচার আছে, এই দুটার মিক্সচারের মধ্যে মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেটটা আছে, ক্যালসিয়াম কার্বনেট এর পরিমাণ x গ্রাম, ধরে নিতে পারি না, পরিমাণ হচ্ছে x গ্রাম। তাহলে অতএব মিশ্রণে ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কি হবে তাহলে বলো তো, 184 - x, সহজ, একেবারে ইজি। এখন খেয়াল করো, এখন জিনিসটা খেয়াল করো, আমাদের অবশেষের পরিমাণের দিকে যাইতে হবে ঐকিক নিয়মে। 100 গ্রাম থেকে ক্যালসিয়াম অক্সাইডটা অবশেষ পাওয়া যায় 56 গ্রাম, 100 থেকে 56, 1 থেকে কত 56/100। ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম ধরছি মিশ্রণে, x গ্রাম, তাহলে x থেকে কত 56x/100, বুঝো নাই? বুঝছো? তোমাকে আমি যদি বলি যে ঐকিক নিয়মে আমরা এটা বের করব এখন, যে 100 গ্রাম থেকে ক্যালসিয়াম, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। আচ্ছা, ঐকিক নিয়ম লিখেই ফেলি, এটা মুখে মুখে করতে চাইছিলাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড কত গ্রাম পাওয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কত 56 গ্রাম। 1 গ্রাম থেকে আর লিখলাম না, একবারে বলো x গ্রাম থেকে কত, কীভাবে করবা,
1 গ্রামটা মনে মনে করব। 1 গ্রামটা মনে মনে করলে কি পাওয়া যাবে? উপরে যাবে 56, নিচে আসবে 100। আর এবার x গ্রাম থেকে কি হবে? x দিয়ে গুণ হবে, তাহলে 56x/100। এই বুঝছো সবাই? ক্লিয়ার? বলো, বুঝছো? তাহলে এত গ্রাম কি পাওয়া গেল? অবশেষ পাওয়া গেল। ক্যালসিয়াম অক্সাইড মানেই তো অবশেষ। এইটাতে ক্যালসিয়াম অক্সাইড না লিখে একেবারে অবশেষ লেখো, কারণ অবশেষ এখানে যেহেতু এগুলোর নাম অবশেষে দিছে, এটা অবশেষে লিখবো। বুঝছো? সেম ভাবে 84 গ্রাম থেকে পাওয়া যায় 40 গ্রাম। তাহলে 84 গ্রাম থেকে, কপি করলেই তো হয়, 84 গ্রাম থেকে পাওয়া যায় কত গ্রাম বলো তো? আমরা দেখতেছি 84 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে, এটা তো বাদ, এটাও বাদ। দেখো 84 গ্রাম, আচ্ছা আরেকটা জিনিস বাদ যাবে, সেটা কি? ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে তোমার অবশেষ পাওয়া যায়, মানে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম? 40 গ্রাম। এটা পাওয়া যায় 40 গ্রাম। আমাদের এটা পাইছি কত? 184 মাইনাস এক্স। তাহলে 184 মাইনাস এক্স গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাওয়া যাবে। তাহলে 40, দেখো একে পাওয়া যাবে কত? 40/84। তাহলে 40 ইন্টু 184 মাইনাস হচ্ছে এক্স। বুঝছো? এত গ্রাম। তাহলে মোট অবশেষ যে আছে, মোট অবশেষটা কি? ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইডের মিশ্রণ, মানে ওই দুটো অবশেষ যোগ করলে মোট অবশেষ। সেটা তো দেওয়া আছে, সেইটা তো দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে আমরা বলে দিতে পারি যে প্রশ্ন মতে 56x/100 প্লাস 40 ইন্টু 184 মাইনাস x/84 সমান 96। এটা বুঝছো? ক্লিয়ার? হিসাবের সুবিধার্থে তুমি অনেক কিছুই করতে পারো, নিচের গুলাকেও ছোট করতে পারো, উপরের গুলাকেও ছোট করতে পারো। আচ্ছা, এই উপরের গুলা কিন্তু সবগুলো 8 দিয়ে ভাগ যায়, উপরের গুলা সবগুলো 8 দিয়ে ভাগ যায়। 8 দিয়ে ভাগ করে দিই, 7×8 = 56, 7x/100 প্লাস 8 দিয়ে ভাগ করলে 5, 5×8 = 40, 5 ইন্টু 184 মাইনাস এক্স ভাগ 84 ইকুয়াল, এখানে 8 দিয়ে ভাগ করলে 8×12 = 96। এখন দেখো পুরাটাকে, এই পুরাটাকেই যদি 100 গুণন 98 দিয়ে গুণ করে দিই, নিচে 100 আর 100 গুণন 84 দিয়ে গুণ করে দিই, তাহলে এর নিচে তো 100 আছে। দেখো পুরাটাকে এই পাশে এবং এই পাশে, দুই পাশেই আমি 100 আর 84 দিয়ে গুণ করব। গুণন 100 গুণন 84, একে যদি 100 গুণন 84 করি, 100 100 কাটা যাবে, 84 দিয়ে গুণ যাবে, তাহলে 7x ইন্টু 84। বুঝছো? ক্লিয়ার? প্লাস এইখানে 100 100, এখানে 84 84 কাটা যাবে, 100 দিয়ে গুণ যাবে, তাহলে 5 ইন্টু 100 ইন্টু 184 মাইনাস এক্স ইকুয়াল, একে তো 100 আর 84 দুইটা দিয়ে গুণ যাবে, গুণন 100 গুণন হচ্ছে 84। বুঝছো? ক্লিয়ার? বলো। তাহলে 7x, তাহলে আমরা কত পাচ্ছি বলো? আমরা যেটা পাচ্ছি 84 গুণন 7, 588x প্লাস 500 ইন্টু 184 92,000 মাইনাস 500x ইকুয়াল 12 গুণন 100 গুণন 84 100800। তাহলে এটাই পাশে চললে মাইনাস করলে আমরা কত পাচ্ছি? 88x সমান এইটা মাইনাস 92,000, তার মানে 8800। মানে এক্স এর মান আসতেছে 8800, মানে 8800 ভাগ 88 মানে 100। এক্স এর মান 100 মানে মিশ্রণে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ, শতকরা পরিমাণ তো চাই নাই, শতকরা পরিমাণ চাইলেও বের করে ফেলতে পারতাম। তার মানে মিশ্রণে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ 100 গ্রাম। পারবা? অঙ্কটা একটু বড়, কিন্তু জিনিসটা ইজি না? তাহলে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ হচ্ছে 100 গ্রাম। শতকরা পরিমাণ বের করতে চাইলে 100/184 ইন্টু 100%। 100 কেন? 100 আছে ক্যালসিয়াম অক্সাইড, মোট কত? মোট আসে 184 ইন্টু 100% করে দিলেই তোমার শতকরা বের হইতো। বুঝতে পেরেছো অঙ্কটা? দেখো ভালো করে বুঝো। এইটার 100 থেকে এইটার কত পাওয়া যায়? 56।
মানে আমাদের এইটা হচ্ছে অবশেষ 100 থেকে পাওয়া যায় 56, কিন্তু আমি তো ধরে নিছি এক্স গ্রাম, মানে মিশ্রণের মধ্যে এক্স গ্রাম আছে, এর মধ্যে এক্স গ্রাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এক্স গ্রাম থেকে কত পাওয়া যাবে? 1 গ্রাম থেকে পাওয়া যাবে 56/100, এক্স গ্রাম থেকে পাওয়া যাবে 56x/100। এইটার 84 থেকে পাওয়া যায় এটা 40, 1 থেকে কত? এটা তো 184 মাইনাস এক্স থেকে কত? এই দুইটা যোগ করলে, অবশেষের দুইটা যোগ করলে টোটাল অবশেষের পরিমাণ 96 বলছে। তাহলে প্রশ্ন মতে এইটা প্লাস এটা মানে 96, এরপরে ক্যালকুলেশন। বুঝছো? সবাই পারবা? সবাই ক্লিয়ার? আচ্ছা, এটা যে এক লাইনে করা যায় সেটা কেমনে জানো? এটার জন্য একটু ডেপথে নলেজ দরকার। এক লাইনে করতে হইলে একটু ডেপথে নলেজ লাগবে। কিরকম ডেপথে নলেজ দেখো, ভালো করে শোনো। আচ্ছা বলো তো, এর 1 মোল থেকে এইটার কয় মোল পাওয়া যায়? 1 মোল না? এটার 1 মোল পাওয়া যায় তো। আচ্ছা বলো, এইটাকে আমরা এক্স গ্রাম ধরে নিয়েছিলাম, এক্স গ্রাম। তাহলে এটার এক্স গ্রাম হলে এটা মোল কত? এক্স গ্রাম মানে কত মোল? এক্স গ্রাম মানে, আচ্ছা এটা আলাদা জায়গায় দেখাই দিই, মানে তোমাকে জাস্ট অঙ্কটা করে দিব না, অ্যাডমিশনে ওটা সাধারণত অ্যাডমিশনে আমরা করি, এটা এখন দেখাই দিব না, একটু জাস্ট হিসাবের সুবিধার্থে দেখো। আরে মানে ক্যালসিয়াম কার্বনেট, দূর কি হলো এটা কেন পেন? আচ্ছা দেখো, ক্যালসিয়াম কার্বনেট, এইটা থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, তাই না? আর ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, তাই তো? এই তো কাহিনী। এখন শোনো, আমি ধরে নিলাম এইটা আছে এক্স গ্রাম, ধরলাম কি ক্যালসিয়াম কার্বনেট ওই মিশ্রণে আছে কত গ্রাম? এক্স গ্রাম, মিশ্রণে এক্স গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত থাকবে বলো তো? 184 মাইনাস এক্স, তাই তো থাকবে। ওকে, এখন দেখো এক্স গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে কত মোল? x/100, এত মোল। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মোল তুমি পেয়ে গেছো। হ্যাঁ, এটা কি মোল না? এটা তো মোল। এখন দেখো, এর 1 মোল থেকে কিন্তু এর 1 মোল তৈরি হয়। তাহলে x/100 মোল এটা কার ছিল? ক্যালসিয়াম কার্বনেটের। এর 1 মোল থেকে যেহেতু এর 1 মোল তৈরি হয়, তাহলে x/100 মোল থেকে এরও x/100 মোলই তৈরি হবে। বুঝছো? ক্লিয়ার? x/100 মোল আমার তো লাগবে অবশেষ। আমার কি লাগবে? অবশেষ। তাহলে দেখো, আমি কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের মোল পেয়ে গেছি x/100, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মোল। এটা কার মোল? ক্যালসিয়াম অক্সাইডের মোল। কারণ এর 1 মোল থেকে এর 1 মোল পাওয়া যায়, তাহলে x/100 মোল থেকে এরও x/100 মোল পাওয়া যাবে। আচ্ছা, আমি এখান থেকে পেয়ে গেলাম ক্যালসিয়াম অক্সাইডের মোল। এই মোল থেকে গ্রামে আসার সিস্টেম কি? এর আণবিক ভর দ্বারা গুণ। এর আণবিক ভর দেখো 40 প্লাস 16 মানে 56 দিয়ে গুণ, তাহলে x/100 ইন্টু 56। তাহলে এইটা হলো ক্যালসিয়াম অক্সাইডের ভর, বোঝো নাই? এর 1 মোল থেকে এর 1 মোল, এটার তো মোল ছিল x/100 মোল, তাহলে এরও মোল হবে x/100 মোল, কারণ 1 মোল থেকে 1 মোল যেহেতু x/100 মোলই হবে। কিন্তু এর x/100 মোল মানে কত গ্রাম? এর আণবিক ভর দ্বারা গুণ, যে গুণ করে দিছো। সেম ভাবে এইটা হচ্ছে 184 মাইনাস এক্স, তাকে এর আণবিক ভর দ্বারা যদি ভাগ দাও, তাহলে এর মোল পাওয়া যাবে, এইটার মোল পাওয়া যাবে। কিন্তু এর 1 মোল থেকে তো এর 1 মোলই পাওয়া যায়, তাহলে এইটাও 184 মাইনাস x/84 হবে। বুঝছো? 184 মাইনাস এক্স বাই এত মোলই হবে, কারণ এর 1 মোল থেকে এর 1 মোল, তাহলে এর যত মোল থাকবে এরও ততই মোল হবে। কিন্তু এটা তো মোল, একে আমি যদি ভরে কনভার্ট করতে চাই, আণবিক ভর দ্বারা গুণ দিতে হবে। তাহলে 184 মাইনাস x/84 ইন্টু ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর কত? ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হচ্ছে 24 আর হ্যাঁ 40 দিয়ে গুণ যাবে। এই দুইটা ভর যোগ করলে কত পাওয়া যাবে? 96। দেখো তো, এই মানটাই কি এখানে লেখা আছে না? দেখো ভালো করে দেখো, এই যে 56x/100, দেখো ওখানেও দেখো 56x/100, 40 ইন্টু 184 মাইনাস x/84, 40 ইন্টু 184 মাইনাস x/84 ইকুয়াল 96। বুঝছো? এটা বুঝলে এই সমীকরণে ডিরেক্ট এসে তুমি এরপরে ক্যালকুলেটর বসাই দিয়ে 100 গ্রাম। তো এই জিনিসগুলো তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কাজে লাগবে। আন্ডারস্ট্যান্ডিং বেটার হইলে তুমি এইভাবে করে করতে পারবা। বুঝছো? ক্লিয়ার? পারবা? ওকে, এরপরের কোশ্চেনটা দেখো। ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের 7.85 গ্রাম মিশ্রণকে অধিক পরিমাণে HCl অ্যাসিডে দ্রবীভূত করে প্রমাণ অবস্থায় 1.84 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় মিশ্রণটিতে। এটা আরো সহজ। এই শুধু বিক্রিয়া লেখো, ক্যালসিয়াম কার্বনেটের সাথে
HCl এর বিক্রিয়া আর ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া লেখো। ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বনেট মানে H2O প্লাস হচ্ছে CO2, এখানে 2। আচ্ছা ওকে, দেখো আর ম্যাগনেসিয়াম কার্বনেট আমরা তো আমাদের ঐকিক নিয়মেই করব, কারণ যেহেতু তোমরা একাডেমিকের জন্য ক্লাসটা নিচ্ছি, অ্যাডমিশনের জন্য হইলে এই নিয়মটাই দেখাইতাম মেইনলি, যেহেতু একাডেমিকের জন্যই মেইনলি নিচ্ছি তাই আমরা কিটা দেখব, ওটাই দেখব। এখানে বলছে যে দুইটা মিলে আছে 7.85 গ্রাম, ঠিক আছে। যে ধরি মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ x গ্রাম, অতএব মিশ্রণে ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কত, 7.85 মাইনাস x, তাই না, এত গ্রাম। এখন দেখো খেয়াল করো যে এইটার যে আমরা ঐকিক নিয়মে যদি আগের মতো চিন্তা করি, এটার কত গ্রাম ছিল, এটার 1 মোল না, এটার 1 মোল থেকে তোমার কিসের কার্বন ডাই অক্সাইডের কথা বলছে, কার্বন ডাই অক্সাইড তো 1 মোলই আছে, কার্বন ডাই অক্সাইডের 1 মোল পাওয়া যায়। এটাকে তুমি যদি দেখো যে এর 1 মোল মানে কত গ্রাম, কারণ এগুলা কিন্তু গ্রামে দেওয়া আছে, এদের পরিমাণটা কিসে দেওয়া আছে, গ্রামে দেওয়া আছে। মানে এই যে এখানে আমরা x গ্রাম ধরছি, এত গ্রাম ধরছি, এটা গ্রামে, এর 1 মোল মানে কত গ্রাম, 100 গ্রাম। এই যে 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 6, 16 ইন্টু 3 মানে হচ্ছে 100 গ্রাম। এর 1 মোল মানে কত গ্রাম, 44 গ্রাম, কিন্তু এটা লিখবো না। কেন লিখবো না, কারণ কার্বন ডাই অক্সাইডে তো গ্রাম না, এসটিপিতে আয়তন দেওয়া আছে। এর 1 মোল মানে এসটিপিতে কত লিটার, অ্যান্সার হচ্ছে 22.4 লিটার। তুমি এটা 22.4 লিখবা, 22.4 লিটার লিখবা, বুঝছো, বুঝতে পারছো। এর 1 মোল মানে 100 গ্রাম, ভর দিয়ে হিসাব করলাম 100 গ্রাম। এর 1 মোল মানে 44 গ্রাম, কিন্তু লিখলাম না কেন, কারণ এইটার তো মানটা, কার্বন ডাই অক্সাইডের মান তো আর গ্রাম দেওয়া নাই, এটার দেওয়া আছে এসটিপিতে আয়তন, প্রমাণ অবস্থায় আয়তন, 22.4 লিটার লিখলাম, বুঝছো। আচ্ছা তাহলে এখন দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে কিন্তু 22.4 লিটার। আমরা ঐকিক নিয়মে যদি করি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। তাহলে আমরা তো x গ্রাম ধরে নিয়েছিলাম, x গ্রাম থেকে কত, একটা লিখলাম না, মনে মনে বলো, মনে মনে আমরা একের কথা যদি বলি, 1 গ্রাম থেকে কত পাওয়া যাবে, বাই 100, তাহলে x গ্রাম থেকে পাওয়া যাবে ইন্টু হচ্ছে x, তার মানে 22.4 x বাই 100, তাই না। আচ্ছা এখন দেখো এরপরেরটা, আমরা যদি এটার কথা চিন্তা করি, এইটার 1 মোল থেকে এটার 1 মোল পাওয়া যায়, সেমভাবে এর 1 মোল মানেই হচ্ছে 84 গ্রাম, এটাও কিন্তু 22.4 লিটারই লিখবো, তাই না। কার্বন ডাই অক্সাইডের তো মোট পরিমাণ আমার লাগবে 22.4 লিটারই লিখবো। তাহলে এইবার আমরা কি লিখতে পারি বলো, 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 22.4 লিটার, কিসে, এসটিপিতে কিন্তু, তাই না, 22.4 লিটার এসটিপিতে। আমার এইটা কত আছে, 7.85 মাইনাস x গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 22.4 ভাগ 1-এর মধ্যে পাওয়া যায়, ভাগ হচ্ছে 84, আর আমাদের 7.85 মাইনাস এক্সে পাওয়া যাবে এতটুকু। এখন দেখো এই যে মোট যে আমাদের ওইখানে একটা আছে কার্বন ডাই অক্সাইড কত লিটার পাওয়া গেছে, এখানেও আবার কত লিটার পাওয়া গেছে কার্বন ডাই অক্সাইড, তাহলে 2টা লিটার যোগ করে আমার টোটাল কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু দেওয়া আছে, বুঝতে পেরেছো। টোটাল কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু দেওয়া আছে, টোটাল কার্বন ডাই অক্সাইড কত লিটারটা পাওয়া যায় সেটা কিন্তু তোমার দেয়া আছে, বুঝতে পেরেছো।
টোটাল কতটুকু পাওয়া যায় সেটা কত দেওয়া আছে প্রশ্ন মতে 22.4 x বাই 100 প্লাস 22.4 ইন্টু 7.85 মাইনাস x বাই 84 সমান টোটাল আয়তন হচ্ছে 1.84। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে অনেক অনেক ইজিভাবে করা যায়, তা দেখাচ্ছি দেখো। আচ্ছা 22.4 তো কমন যায়, ভাগ করে দিব। আচ্ছা করেই দিই আগে, 22.4 দিয়ে ভাগ x বাই 100 প্লাস 7.85 মাইনাস x বাই 84 ইকুয়াল 1.84 বাই 22.4। তাহলে আমরা এখন যেটা কাজ করতে পারি 100 আর 84 দিয়ে আগের মতো গুণ করতে পারি। তাহলে এটা হবে 84x, এটা যাবে অ্যাকচুয়ালি 100 দিয়ে গুণ, আর এটা দুইটা দিয়ে গুণ পড়বে, এটা দুইটা দিয়ে গুণ পড়বে, 100 এবং 84 দুইটা দিয়ে গুণ পড়বে এর আগের বারের মতো। মানগুলো বসাই যদি, এটা তো 84x প্লাস 100 দিয়ে গুণ করলে 785 মাইনাস 100x ইকুয়াল এই মানটা কত 1.84 বাই 22.4 ইন্টু 100 গুণন 84 690। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি, এটা বিয়োগ করলে পাচ্ছি মাইনাস 16x সমান 690 মাইনাস 785। পঁচানব্বই মাইনাস 95, তাই না? তাহলে মাইনাস 16x সমান মাইনাস 95। তাহলে x সমান কত আসে, x সমান হচ্ছে 95 বাই 16, 95 বাই 16, তাহলে 5.93, তাই না? এটার ভ্যালু হচ্ছে 5.93। ঠিক আছে, তো এক্স এর মান 5.93 মানে মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট 5.93 গ্রাম আছে। তাহলে বাকিটা আছে, এটা বের করতে পারবা তো নাকি, এটা আর করে দিলাম না। তাহলে এইটা আছে তোমার 5.93, এই যে এক্স এর মান পেয়ে গেছো। তাহলে বাকিটা বলতে হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট আছে 7.85 মাইনাস 5.93, এটাই অ্যান্সার। দুইটার মানই বের করতে বলছে। সবাই ক্লিয়ার, বুঝেছো? আচ্ছা এই অঙ্কটা মনে করো ইঞ্জিনিয়ারিংয়ে যদি আসতো তাহলে তুমি কিন্তু একেবারে ধুমধাম করে ফেলতে পারতা, ধুমধাম স্পিডে করে ফেলতে পারতা, বুঝছো, খুবই সুন্দরভাবে। সেটা কেমনে আমি তোমাকে দেখাচ্ছি। এই সব কিচ্ছু লাগতো না, এই সব কিছুই লাগতো না। মনে করো ইঞ্জিনিয়ারিংয়ে আসছে, সেই ক্ষেত্রে এগুলা তোমার কিচ্ছু লাগবে না, খালি একটু আন্ডারস্ট্যান্ডিং দরকার হবে, আর কিচ্ছু না। তুমি ধরে নিছো, দেখো আগের মতোই তুমি ধরে নিছো যে মিশ্রণে এটা আছে x গ্রাম, এটা আছে এত মাইনাস x গ্রাম। এখন দেখো আবার আগের মতো চিন্তা করো তো, এটা যদি x গ্রাম ধরো তাহলে এটা কত মোল, x বাই 100 মোল, x বাই 100 এত মোল। এখন শোনো, এর এত মোল থেকে, এর 1 মোল থেকে কার্বন ডাইঅক্সাইড তো 1 মোল পাওয়া যায়, তাহলে এর যত মোল কার্বন ডাইঅক্সাইডেরও ততই মোল, কত মোল, x বাই 100 মোলই, তাই না? বুঝো নাই, এর 1 মোল থেকে তো এর 1 মোল পাওয়া যায়, তাহলে এর x বাই 100 মোল থেকে এরও x বাই 100 মোল পাওয়া যাবে, এর আগের বারের মতোই। এর এটা কত 7.85 মাইনাস x, এত হচ্ছে গ্রাম, তাকে যদি এর আণবিক ভর দ্বারা ভাগ দিই তাহলে এত হচ্ছে মোল। এর 1 মোল থেকে এর যদি 1 মোল পাওয়া যায়, এই মোলটাই পাওয়া যাবে কি কার্বন ডাইঅক্সাইডের মোল। এইটুক কি বুঝতেছো, এইটুক মাথার মধ্যে ঢুকছে আমারে বলো, এইটুক মাথার মধ্যে কি ঢুকছে তোমার, যে এইখানে এর মোল বের করতেছি, কিন্তু এর 1 মোল থেকে তো এর 1 মোল পাওয়া যায়, তাহলে এর যে মোলটা আছে সেই মোলটাই এর মোল। এর যদি 5 মোল থাকে তাহলে এইটাও 5 মোল, এই মানটা যদি 10 হয় তাহলে এর মানও 10, এই মান 100 হইলে এই মানও 100,
1 মোল থেকে 1 মোল যেহেতু, তাহলে এর মোল যেটা সেটাই এর মোল লিখে দিচ্ছি, কারণ এর 1 মোল থেকে আর 1 মোল পাওয়া যায়, এর 1 মোল থেকে এর 1 মোল পাওয়া যায়, তাহলে এটারও মোল লিখে দিচ্ছি। বুঝছো? ওকে, ক্লিয়ার? এখন দেখো এই দুইটা কার্বন ডাইঅক্সাইডের মোল যদি আমি যোগ করি, প্রশ্ন মতে আমরা যদি এই দুইটা মোল দুইটা যোগ করি, যে x/100 প্লাস 7.85 মাইনাস 8/84, এইটা এই দুটা মোল যদি যোগ করি, তাহলে টোটাল কার্বন ডাইঅক্সাইডের মোল পাওয়া যাবে। এখন কার্বন ডাইঅক্সাইডের কি দেওয়া আছে? এসটিপিতে আয়তন দেওয়া আছে। বলো তো এসটিপিতে আয়তনকে আমি যদি 22.4 দ্বারা ভাগ করি, তাহলে কি টোটাল কার্বন ডাইঅক্সাইডের মোল পাওয়া যাবে না? তাহলে এই দুইটা যোগ করলে এইটাও একটা কার্বন ডাইঅক্সাইডের মোল এখানে পাইছো, এই কার্বন ডাইঅক্সাইডের মোল এখানে পাইছো, এই দুটো মোল যোগ করলে টোটাল মোল কতটুকু? টোটাল আয়তন যদি এইটা হয় এসটিপিতে, তাকে 22.4 দ্বারা ভাগ করলে এইটা হয়ে যাবে। এইটাই কিন্তু আসছিল, দেখো x/100, দেখো এখানে এই যে x/100 প্লাস ওই যে 2 নম্বর লাইনে দেখো 7.85 মাইনাস x/84 ইন্টু 1.84/22.4। বুঝছো? ক্লিয়ার? তো এখান থেকে তুমি ক্যালকুলেটারে চাপলে একবারে, এইটা ইঞ্জিনিয়ারিং এর জন্য একেবারে ইজি। বুঝতে পেরেছো? এইভাবে করে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে। বোঝাটা এমনি বুঝলে তখন তোমার জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আরেকটা টপিক পড়বো, লিমিটিং বিক্রিয়ক। এই জিনিসটা তোমাদের ক্লাস 9-10 ছিল, লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? যে বিক্রিয়কটা সম্পূর্ণভাবে বিক্রিয়া করে, মানে যে বিক্রিয়কটা সবার আগে শেষ হয়, তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। লিমিটিং বিক্রিয়ক দিয়ে সবসময় উৎপাদটা পরিমাণ নির্ণয় করতে হয়, কারণ লিমিটিং বিক্রিয়ক যখন শেষ হয়ে যায় বিক্রিয়া বন্ধ, তাহলে আর একটা যদি অবশিষ্ট থাকে, ওর বেশি পরিমাণ যতটুকু আছে সেটা দিয়ে কিছুই উৎপাদ তৈরি হয় না। তাই যে আগে শেষ হয় তাকে দিয়ে আসলে উৎপাদের পরিমাণটা নির্ণয় করা হয়। তাহলে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? যে বিক্রিয়কটি আগে শেষ হয় অথবা যে বিক্রিয়কটি সম্পূর্ণ বিক্রিয়া করে, তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। বুঝছো? এখন কথা হলো, লিমিটিং বিক্রিয়ক অঙ্ক করার তোমাদেরকে নিনজা টেকনিক শিখাই দিব। যে বিক্রিয়কটি কি হয়, আগে শেষ হয়, বুঝছো, তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। ওকে, আচ্ছা, এইবার তোমাদেরকে আমি নিনজা একটা টেকনিক শিখাই দিই, যেই টেকনিকটা অ্যাপ্লাই করে তুমি এই ধরনের লিমিটিং বিক্রিয়কের অঙ্ক খুব ইজিলি করে ফেলতে পারবা। আসো শুরু করি আমরা। এখানে প্রথমে তোমরা যেই কাজটা করবা, আমি নিনজা টেকনিকটা যে শিখাবো, এটা তুমি অনেকগুলো কলেজে এবং অ্যাডমিশনে ব্যবহার করতে পারবা। কিছু কিছু কলেজে আছে যে স্যাররা বলে যে না, তুমি এই টেকনিক অ্যাপ্লাই করতে পারবে না, কারণ আমি জানি না, তো সেইটা বিষয় আলাদা। কিছু কিছু টিচাররা অ্যাকসেপ্ট করে না এইসব। তো কিন্তু তুমি অ্যাডমিশনে এবং এমসিকিউতে এবং তোমার ট্রিক্সের জন্য তুমি অ্যাপ্লাই করে রাখতে পারবা। দেখো জিনিসটা আগে খেয়াল করো। তো প্রথমে তুমি বিক্রিয়া লিখবা। বিক্রিয়া লেখার পরে 500 গ্রাম নাইট্রোজেন এবং 100 গ্রাম হাইড্রোজেনে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে? বলো তো এটা কেন লিমিটিং বিক্রিয়ক? লিমিটিং বিক্রিয়কের ম্যাথ কেন এটা? কারণ এরও মান দেওয়া আছে, এরও মান দেওয়া আছে, যে কোনো একটা মান দেওয়া থাকলে সেটা লিমিটিং বিক্রিয়ক না, এটা থেকে এটার মান বের করে ফেলতে পারতাম। কিন্তু এখানে যে কোনো একটা যদি আগে শেষ হয়ে যায়, তাহলে ওর অনুপাতেই উৎপাদটা তৈরি হবে, কারণ বাকিটা অবশিষ্ট থাকলে ওর অনুপাতে আর তৈরি হবে না। বুঝো নাই? অবশিষ্ট নিয়ে বসে থাকবে, ও তো আর উৎপাদ তৈরি করতে পারবে না একা একা। এটাই হচ্ছে বিষয়। এখন খেয়াল করে দেখো যে তুমি প্রথমে যেই কাজটা করবা, বিক্রিয়কগুলার মোল বের করে তার সহগ দিয়ে ভাগ দিবা। নাইট্রোজেনের মোল বাই সহগ। নাইট্রোজেনের মোল কত? নাইট্রোজেনের মোল হচ্ছে 500 ভাগ আণবিক ভর হচ্ছে 28/1। 500 ভাগ 28 মানে কত হয়? মানে 17.857। এটা হাইড্রোজেনের মোল ভগ্নাংশ, সরি হাইড্রোজেনের মোল বাই তার সহগ। হাইড্রোজেনের মোল কত? 100/2 ভাগ হচ্ছে 3, তার মানে 50/3। 50/3 মানে 16.67। বলো তো কোনটা ছোট? মোল বাই তার সহগ, এখানেও মোল বাই তার সহগ, যেটা ছোট সে হবে লিমিটিং বিক্রিয়ক। এটাই হচ্ছে ট্রিক্স। কে ছোট? হাইড্রোজেন ছোট, হাইড্রোজেনের মোল বাই সহগের মানটা ছোট, অতএব হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক। বুঝেছ? হাইড্রোজেন কি বিক্রিয়ক? লিমিটিং বিক্রিয়ক। তার মানে হাইড্রোজেনের অনুপাতে উৎপাদ আসলে তৈরি হবে।
হাইড্রোজেনের অনুপাতে উৎপাদ তৈরি হবে মানে কি আসলে, কথার অর্থ কি? তুমি এইবার ঐকিক নিয়মে করতে পারো। কিরকম করে ঐকিক নিয়মে করে বলো তো? এমনি করতে পারো না? মানে তোমাদের ঐকিক নিয়মে করার অভ্যাস আছে কিনা বলো? এই অঙ্ক এখন তুমি যে লিমিটিং বিক্রিয়ক তার অনুপাতে তোমার উৎপাদ যে তৈরি হবে এইটুক লিমিট। এই যে দেখো এখানে এটা আছে 3 মোল, 3 মোল থেকে এটার 2 মোল তৈরি হবে। গ্রাম দিয়ে যদি বলি 3 ইন্টু এটার গ্রাম কত হবে 2 গ্রাম, মানে 6 গ্রাম থেকে এটা কত উৎপন্ন হবে 2 ইন্টু 17 মানে 34 গ্রাম। তাহলে 6 গ্রাম থেকে 34 গ্রাম উৎপন্ন হয়েছে। আমার অ্যাকচুয়ালি কত গ্রাম ছিল, হাইড্রোজেন কত গ্রাম ছিল, হাইড্রোজেন যেহেতু লিমিটিং বিক্রিয়ক তার অনুপাতে উৎপাদ হবে। তাহলে 6 গ্রাম হাইড্রোজেন থেকে উৎপন্ন হয়েছে 34 গ্রাম কি অ্যামোনিয়া, বুঝছো? তাহলে আমাদের আছে ছিল কত 100 গ্রাম, 100 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে, শেষ। তাহলে 34 ইন্টু 100 ভাগ হচ্ছে 6, বুঝলাম? 1700 নাকি 34 ইন্টু 100 ভাগ হচ্ছে 6, 1700 মানে 566.67 গ্রাম, বুঝেছ? আচ্ছা এইটা যদি তোমার ফুল একাডেমিক নিয়মে করতে চাই তাহলে কিরকম হইতে পারে? হ্যাঁ একাডেমিক নিয়মে, আচ্ছা এসি দিয়ে রাখলাম। একাডেমিক নিয়মে যদি করতে চাই তাহলে কিরকম হইতে পারে বলো? প্রথমে বিক্রিয়া লিখবা। প্রথমে কি করবা? বিক্রিয়া লিখবা যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া, প্রথমে বিক্রিয়া লিখলা। এরপরে এদের মোলগুলা বের করবা, এদের মোলগুলা বের করবা, এদের মোল বের করবা যে এভাবে এন অফ নাইট্রোজেন বের করবা, যে নাইট্রোজেন ছিল হচ্ছে 500/28 মানে আসছিল 17.875857, আর এন অফ হাইড্রোজেন কত ছিল 100/2 মানে 50। তুমি এরপরে একটু একটা কাজ করবা, তোমাদেরকে একটা কথা বলি, রাফের মধ্যে কে লিমিটিং বিক্রিয়ক এটা বের করে নেবা, কারণ যে লিমিটিং বিক্রিয়ক সেইটাকে বাম পাশে লিখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। সবসময় লিমিটিং বিক্রিয়ককে বাম পাশে করতে হয়, কারণ কি বাম পাশে ও তো সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলে, ওইটা কতটুকু যে বিক্রিয়া করে নেই তার সাথে তোমার বিক্রিয়া দিতে হয়, ওইটুক জিনিস রাফে তুমি করে তুমি বুঝে গেলা যে আসলে হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক। এরপরে তুমি বলবা কি, যে বলবা যে হাইড্রোজেন, এই যে দেখো 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 1 মোল নাইট্রোজেনের সাথে, 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 1 মোল নাইট্রোজেনের সাথে, বুঝছো? অতএব কি আমাদের 1 মোল কত করবে 1/3, হাইড্রোজেন কত মোল আছে 50 মোল, তাহলে 50 মোল হাইড্রোজেন বিক্রিয়া করবে, এই যে দেখো এই যে 1/3, তাহলে 1 ইন্টু 50/3 এত মোল নাইট্রোজেনের সাথে, তার মানে 16.67 মোল। তুমি তখন বলবা কিন্তু নাইট্রোজেন তো আছে 17 সামথিং, মানে নাইট্রোজেন এখানে কি, এখানে বেশি আছে নাইট্রোজেন, হাইড্রোজেন যতটুকু আছে হাইড্রোজেনের 50 মোল শেষ হয়ে যাবে কিন্তু নাইট্রোজেন শেষ হয়নি, তার মানে অতএব হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক, অতএব হাইড্রোজেন কি বিক্রিয়ক? লিমিটিং বিক্রিয়ক। এর পরের কাহিনীটা হচ্ছে আগের বারের মতোই ঐকিক নিয়ম, মানে এইটুকু ঐকিক নিয়মে করাটা তোমাদের স্যাররা অনেক পছন্দ করে। এরপরের নিয়ম এখানেও যা এখানেও তা, বুঝো নাই? এখানেও যা এখানেও তাই, সেম জিনিস, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে আমাদের যাই দেওয়া থাক না কেন লিমিটিং বিক্রিয়ক বের করে আমাদের অঙ্ক করে ফেলা একেবারে ইজি হয়ে যাবে। মোল বাই তার সহগ দিয়ে তুমি আগে লিমিটিং বিক্রিয়কটা কিন্তু বের করে ফেলতে পারো। মোল বাই তার সহগ যার মান ছোট, মোল বাই সহগ করলে যার মান ছোট হবে সেটাই হবে লিমিটিং বিক্রিয়ক, বুঝছো? ক্লিয়ার? এগুলো অঙ্ক আসলে পারবা? সবাই পারবা? ওকে, এবার আসো
এইবার আসো আমাদের এখানে তোমাদের দুইটা হোমওয়ার্কের জন্য দিয়ে রাখছি, এগুলো অবশ্যই HW হিসাবে করবা। HW হিসাবে করে জমা দিবা আমাদের আলোড়ন XYZ যেই গ্রুপটা আছে গ্রুপের মধ্যে জমা দিবা। আমাদের লাস্ট টপিক আজকের পদার্থের স্ট্যান্ডার্ড। এটা তোমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1-এও ছিল পদার্থের স্ট্যান্ডার্ড। পদার্থ স্ট্যান্ডার্ড বলতে বোঝায় যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? যেগুলোকে দীর্ঘদিন রেখে দেওয়া যায়, রেখে দিলেও ঘনমাত্রার চেঞ্জ হয় না। প্রাইমারি স্ট্যান্ডার্ড কারা? যাদেরকে দীর্ঘদিন কি রেখে দেওয়া যায়, ঘনমাত্রা চেঞ্জ হয় না, দীর্ঘদিন রাখলেও ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। আর কি বলতো? তারপরে বায়ু বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না, হ্যাঁ বিক্রিয়া করে না। তারপরে প্রমাণ দ্রবণ তৈরি করা যায়, প্রমাণ দ্রবণ তৈরি করা হয়। প্রমাণ দ্রবণ মানে যে দ্রবণের ঘনমাত্রা তোমার জানা, যেমন মোলার দ্রবণ, এর ঘনমাত্রা 1 মোলার তোমার জানা, তৈরি করা হয় বা যায়। তো এগুলোকে বলি আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আরেকটা আছে সেকেন্ডারি। সেকেন্ডারি কি? সব না 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 না, এগুলো সবগুলাই যদি না হয়, যে মানে নেগেটিভ, দীর্ঘদিন রেখে দেওয়া যায় না, দীর্ঘদিন রেখে দিলে ঘনমাত্রা পরিবর্তিত হয়, বায়ু আর জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, আবার প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করা যায় না। প্রমাণ দ্রবণ মানে ঘনমাত্রা একটা রেখে দিছো আর একটা নিজে নিজে ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেছে, তাহলে তো সমস্যা। তো এইখানকার আজকে আমরা যেই জিনিসটা, এটা ওই চ্যাপ্টারেও আছে, এখানে যেহেতু একটু নাম আছে তাই এখান থেকে আমরা এমসিকিউ কিছু পড়ে ফেলবো। ব্যাপারটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখার একটা সহজ উপায় আছে। প্রাইমারি স্ট্যান্ডার্ড যেগুলো পদার্থ আছে সাধারণত যেই পদার্থগুলো আছে তাদের মধ্যে সি যেই লেটারটা আছে, এই সি লেটারটা আছে, সি লেটারওয়ালা সবগুলাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। নর্মালি তোমার যেগুলো অপশনে দেওয়া থাকবে, কার্বনেট, অক্সালেট, হ্যাঁ, তারপরে তোমার ডাইক্রোমেট, দেখো এখানেও কিন্তু সি আছে, সি লেটার যেখানেই আছে সেটাতেই তোমার কি হবে বলো তো? সেটাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। বুঝছো? ক্লিয়ার? পারবা? আর শুধুমাত্র ব্যতিক্রমকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ডেও একটাতে সি আছে, সেটা হচ্ছে HCl, আর বাকিগুলোতে সি নাই। KMnO4 এগুলোতে সি নাই, বাকি যেগুলো আছে সেগুলোতে সি নাই। দেখো এই যে কথাগুলো বললাম এগুলোর উপরে বেস করে তোমরা দেখো কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে সি থাকবে, সি দেখো এই যে সি আছে এটা, কিন্তু HCl তো ব্যতিক্রম, HCl কিন্তু সেকেন্ডারি, সি আছে তাও ব্যতিক্রম। ওই যে HCl কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, ওই যে ওখানে লিখে দিছি। নিচের কোনটি বাতাসে অপরিবর্তিত থাকে, মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড কোনটা? সি থাকবে, এই যে সি আছে, একটাতেই সি আছে, বাকিগুলোতে সি নাই। নিচের কোন দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড কোনটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়? প্রাইমারি স্ট্যান্ডার্ড সি থাকবে, HCl বাদে সি থাকলেই সেটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? অক্সালেট, দেখো সোডিয়াম অক্সালেট এটার মধ্যে কিন্তু সি আছে, পটাশিয়াম ডাইক্রোমেট এটার মধ্যেও কিন্তু সি আছে, কস্টিক সোডা এর মধ্যে সি নাই, তার মানে এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। অক্সালিক অ্যাসিড মানে H2C2O4 এটার মতো সি আছে, তার মানে এগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড, কিন্তু চাইছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। বুঝছো? নিচের কোন যৌগটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড? সি আছে, সি আছে, সি আছে, এটাতে সি নাই, তার মানে এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। পারবা? বলো বলো বলো, পারবা কিনা? সবাই পারবা? নিচের টাইট্রেশন প্রক্রিয়ায় কোন যৌগ দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না, মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোনটা? যেগুলো সি আছে সেগুলো করা যায়, সি আছে এগুলো দিয়ে করা যাবে, এটা দিয়ে করা যাবে না, কারণ এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। বুঝছো? নিচের কোনটি দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করার সময় পরিবর্তিত হয়? দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন, মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোনটা? এটাও প্রাইমারি, এটাও প্রাইমারি, এটাও প্রাইমারি, সি আছে, তার মানে এটা সেকেন্ডারি। বুঝছো?
তো আজকের ক্লাসটা পুরোপুরি বুঝতে পারছো? ক্লিয়ার একেবারে? নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যাসিড ক্ষার, ঘনমাত্রা এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়াশোনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।